मेरा जज मेरा जज शांत शांत हो जाइए। देखिए मुझे बंगला बोलनी नहीं आती, मैं हिंदी में बोलूंगा, कोई दिक्कत है? हिंदी चलेगा? चलेगा? दौड़ेगा? दौड़ेगा? अगर मैं हिंदी में बोलूं तो घर में जाके मुझे पिटाई मिलेगी। क्यों मिलेगी पता है? पता है? पता है? जानने चाहते हो? जानने चाहते हो? क्योंकि मैं हूं मारवाड़ी नॉन बंगाली और मेरी वाइफ है बंगाली। बहुत मारेंगे आज कोरोना में। समझ में आ रही है बात? आ रही है? मेरी बंगला कैसा है मुझे ठीक से पता नहीं, लेकिन मैं कोशिश करूंगा बंगला में बोलने के लिए। ठीक है? চলবে? দৌড়বে? বাংলায় ফিরে আসি। আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলে দিই, ভারতবর্ষ গভর্নমেন্ট অনেক কিছু ডিক্লেয়ার করছে, অনেক কিছু জায়গায় ট্যাক্স লাগাচ্ছে, জায়গায় জায়গায় ট্যাক্স লাগাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি শুনতে পাচ্ছি যে কোনো দিন হয়তো আপনার হাততালিতে ট্যাক্স লাগিয়ে দেবে। যতদিন পরে হাততালি দিয়ে যান, পরিচয় দেই, নাম রাজকুমার চান্ডার। লোকে ভালোবেসে ডাকে মুন্না ভাই, আর সে বিজনেস করছি শুধু না, আর্টসকে ভীষণ ভালোবাসি। কারণ যাকে ভালোবাসবে সেই আপনাকে কিছু দেবে। ইয়েস অর নো? ইয়েস। তো এই ব্যবসায় কিভাবে এলাম? হ্যালো, ভবিষ্যতের লিডার আসো, কিছু বলবে? আসো আসো আসো, হয় কিছু বলো, না হলে শোনো। ইয়েস। তো এই বিজনেসে কিভাবে এলাম? কারণ আমি সময় বেশি দেব না আপনাদের কাছে, আমি জানি আপনারা অনেক দূর থেকে এসেছেন, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। তো আমার বন্ধু, ছোট বয়সের বন্ধু, সে আমাকে এসে বলে, সে মারওয়াড়ি, সে আমাকে বলে यार एक बिजनेस है, करोगे क्या? বন্ধু একটা ব্যবসা আছে, করবে নাকি? তো আমি বলি কি ব্যবসা বল। সে আমাকে নিয়ে যায় কাকুরগাছি বলে একটা জায়গায়, কাকুরগাছি জায়গায় একটা জায়গায় নিয়ে যায়, আমাকে একটা চেম্বারে বন্ধ করে রাখা হয়। সেখানে আমার আপলাইন, আজকের দিনে আমার আপলাইন, গ্রেট আপলাইন মিস্টার সঞ্জীব গোয়েঙ্কাজি বসেছিলেন। একবার সঞ্জীবজির জন্য হাতটা লেগে যায়। সেখানে বসেছিলেন ওনার জামাইবাবু মিস্টার আনন্দ আগরওয়ালজি, আর আমার যে ছোট বয়সের বন্ধু সে ছিল মিস্টার সঞ্জীব গোয়েঙ্কাজি, বড় ভাই মিস্টার প্রমোদ গোয়েঙ্কাজি আমায় নিয়ে যায়। আর একবার প্রমোদ গোয়েঙ্কাজি হাতটা লেগে যায়।
তারা আমাকে নিয়ে গিয়ে আরসিএম বিজনেস বোঝানোর চেষ্টা করে। বিশ্বাস করবেন না, 3 ঘন্টা পর্যন্ত আমাকে সেই চেম্বারে বন্ধ করে রাখা হয়, 3 ঘন্টা পর্যন্ত। আর আমার ছিল সেদিনকে দিল্লি যাওয়ার দরকার ছিল ব্যবসার জন্য। আমি তাদেরকে বলি, ইয়ার মুঝে আজ ছোড় দো, বন্ধুরা আজকে আমায় ছেড়ে দাও, আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি থেকে ফিরে এসে বলবো। 3 ঘন্টা পরে ছাড়া পাই, ছেড়ে যখন বেরিয়ে আসি, গাড়িতে যখন উঠবো, তখন মনে মনে বলি এই যাত্রায় বেঁচে গেছি, জীবনে আর এই জায়গার মুখ আমি দেখবো না, জীবনে আমি এই জায়গার মুখ দেখবো না। আমি আমার মতো বাড়ি চলে যাই, বাড়ি থেকে দিল্লিও চলে যাই, দিল্লি থেকে ফিরেও আসি। যেদিনকে আমি ফিরে আসি সেদিনকে প্রমোদ গোয়েঙ্কা আবার আমার বাড়িতে হাজির। সে আবার আমার বাড়িতে পৌঁছয়, এসে বলে यार, अल्लाह क्या बात है यार, सुबह सुबह क्या बात है? बोले यार तू आरसीएम के बारे में क्या सोचा ना, आबार आरसीएम মেরেছে। আমি তাকে বলি, বন্ধু আমি দিল্লি যেতে যেতে ভেবেছি, ফিরতে ফিরতে ফিরে যখন ফিরলাম, ভাবতে ভাবতে ফিরলাম, একটা জিনিস বুঝতে পারলাম বন্ধু, এই ব্যবসা আমি করতে পারবো না। সে আমাকে বলে यार तुझे तो करना ही पड़ेगा, तुझे तो करना ही पड़ेगा, তোমাকে করতেই হবে। বন্ধুর কথা আমি ফেলতে পারিনি, তার পিছনে কিছু কারণ আছে। কারণটাও বলে রাখি আপনাদেরকে। আমার যে আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, বাঙালি মেয়ে, 15 বছর প্রেম করেছি, 15 ইয়ার্স, লোকে সংসার চালাতে পারে না। ইয়েস, 15 বছর প্রেম করেছি, কিন্তু আমার বাড়িতে কেউ মেনে নিতে চায়নি, কেউ বিয়ে দিতে চায়নি। প্রমোদ গোয়েঙ্কা নিজের হাতে সবকিছু অ্যারেঞ্জ করে আমার বিয়ে দিয়েছিল, তাই তাকে আমি ব্যবসার জন্য না করতে পারি। তাই আমি ওকে জিজ্ঞেস করি, यार तू तो बोल रहा है जुड़ जा, তুমি তো বলছো জয়েনিং করে নাও, কি হবে? बोले यार कुछ नहीं, तुम जुड़ जाओ, 2 इंसान को छोड़ दो, तो करोड़पति बन जाएगा। আমি বলি আমি জয়েনিং করবো, দুটো লোককে জয়েনিং করলে কোটিপতি হয়ে যাবো, হাসি ব্যাপার না? ইয়েস অর নো? আমি বলি এর চেয়ে ভালো ক্যালকুলেশন তো হয় না। আমার 1500 টাকা আমার জয়েনিং ছিল, আমাদের জামা কাপড় নিয়ে জয়েনিং করতে হতো, 3টে প্যান্ট পিস, 3টে শার্ট পিস, 1480 টাকা। আমি 1500 টাকায় ধরলাম। আমি চিন্তা করলাম যদি আমি জয়েনিং করি আর 2 জনকে জয়েনিং যদি করে দেই, তাহলে আমি কোটিপতি হয়ে যাবো। ইয়েস, আমি হিসাব করে দেখলাম টোটাল আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 4500 টাকা। টোটাল আমার ইনভেস্ট হচ্ছে 4500 টাকা। আর 4500 টাকা দিয়ে কে কোটিপতি হতে চায় না? হাত তুলবেন। হতে চান না? আপনারা হতে চান না 4500 টাকা দিয়ে কোটিপতি? হতে চান না তো? আচ্ছা দেখিয়ে দেবো, রাইট? तो हमें बोले यार मैं जुड़ूंगा 2 इंसान को जोड़ दूं, मैं करोड़पति बन जाऊंगा। बोले यस, ये तो करोड़पति बन जाएगा। मैं कल फॉर्म पावा যেত, তারা দিতে ফর্ম দাও, একটা আমার নামে ফিল আপ করি, আমার ওয়াইফকে ডেকে বলি ফিল আপ করো, সে ফিল আপ করে। আর আমি একটা মায়ের নামে ফর্ম ফিল আপ করে তাকে আমি ফর্মটা দেই। हाँ यार मैं तो जुड़ गया, 2 इंसान को जोड़ भी दिया, अब मुझे पता मैं करोड़पति कब बनूंगा। भूल बोलेছি? अरे यार मैं तो जुड़ गया, 2 इंसान को जोड़ भी दिया, अब मुझे पता मैं करोड़पति कब बनूंगा। वो हमके बोले यार ऐसे नहीं बनता है। अरे फिर कैसे बनता है? बोले धीरे धीरे तेरा मम्मी का टीम बनेगा, तेरी पत्नी का टीम बनेगा, धीरे धीरे तू करोड़पति बनेगा। अब समझ जाएगा। थैंक यू वेरी मच। সে চলে যায়, আমার হাতে না কখনো কোনো ইন্টারেস্ট নেই। আমার ওয়াইফ আমাকে এসে বলে, কি গো তুমি এই ব্যবসা করবে? পাগল হলে? পাগল, এই ব্যবসা আমি করবো, এই 1500 টাকার ব্যবসা আমি করবো, পাগল হলে? বলে তাহলে তুমি এতগুলো প্যান্ট শার্ট কিনলে, আমি সোনার কোম্পানির নাম শুনেছি, ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড, ভারতবর্ষের টপ 10 টেক্সটাইল কোম্পানির মধ্যে একটা কোম্পানি। আর বাস্তবে আমার কাপড় কেনার দরকার ছিল, আমি সময় পাচ্ছিলাম না, কাপড় কিনতে পারছিলাম না। কাপড় আমার বাড়িতে চলে এসছে, কাপড় কেনা হয়ে গেছে, আর প্রমোদ গোয়েঙ্কার কথাও আমি রাখতে পেরেছি। ইয়েস, এই ছিল আমার আরসিএমের জয়েনিং। হয়তো আপনাদের সাথে হবে, আপনারা কোনো আত্মীয় হয়ে যাবেন, বলবেন, সে ভাববে 2000 টাকা জিনিস তো কিনতে হবে, আমার শালি বলেছে না করুন। ইয়েস,
কেউ বলবো আমার দেওয়ার বলেছে না বলবো, কেউ বলবো আমার ভাই বলেছে না বলবো, কেউ বলবে যে আমার দিদি বলেছে বা বোন বলেছে আমি না বলবো। এইভাবে হয়তো আসে অনেকে, আমারও আশাটা এরকমই ছিল। কিন্তু একটা কথা বলতে পারি বন্ধু, এই ব্যবসা আজকে আপনারা যারা যারা এসছেন, আপনারা যদি মিটিং শোনার পরও জয়েনিং না করতে পারেন, এটা আপনাদের দোষ না। কারণ এই ব্যবসা আপনি চাইলে আপনি আসতে পারেন না, যতদিন উপরওয়ালা আপনাকে এই ব্যবসা দেবে না ততদিন। কারণ তারপরে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। একটা ছেলে আমার জুনিয়র বন্ধু এসে আমার বাড়িতে আসে, এসে বলে মুন্নাদা বিপদে পড়েছে। আমার বল। আমি ভেবেছিলাম তার 2-5 হাজার টাকা দরকার। আমার বল কি করতে হবে? বলে মুন্নাদা আমাকে একটা কাজের সন্ধান দাও, একটা ব্যবসা দাও বা কাজের চাকরি দাও। আমি বলি চাকরি তো আমার কাছে নেই। বলে তোমার কাছে চাকরি নেই? এটা হতেই পারে না। বলে না চাকরি নেই। বলে তোমার ফ্যামিলিতে এক্সপোর্টের ব্যবসা আছে, কনস্ট্রাকশনের ব্যবসা আছে, কানপুরের ফ্যাক্টরি আছে, তোমার থিয়েটার এসি মার্কেট পাবলিক এজেন্সি আছে, এত কিছু থাকতে বলছো, তোমার কাছে চাকরি নেই? আর না রে আমার কাছে চাকরি নেই। সে আমাকে বলে তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে। আমার বল। বলে খাদিমের মালিক তোমার বন্ধু, ফোটের মালিক তোমার বন্ধু, ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক তোমার বন্ধু, তোমার হাই লেভেলের বন্ধু বান্ধব আছে, একটা রেফার করো না মুন্নাদা, আমার চাকরি হয়ে যায়। বিশ্বাস করুন নিজেকে কোশ্চেন করেছিলাম সেদিনকে, হে রাজকুমার জান্নাত, নিজেকে একটা ব্যবসায়ী বলো? একটা লোককে চাকরি দিতে পারো না তুমি, একটা দুঃখীকে তুমি হাসাতে পারো না, আর তুমি তোমাকে একটা ব্যবসায়ী বলো? এত বড় বড় ব্যবসা তোমার। দুঃখ পেয়েছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না, কোনো বন্ধুর কাছে রেফার করতে পারছিলাম না। কি করতে লাগছিল? কাউকে পাঠায় যদি না বলে দেয় আমার প্রেস্টিজে ধাপ দেখিয়ে ধাক্কা মারবে আমার প্রেস্টিজে, বলতে পারিনি। কিন্তু হঠাৎ আমার তখন কালো ব্যাগ পাওয়া যেত RCM এর, আমার ব্যাগটির দিকে নজর যায়। আমি তাকে বলি একটা ব্যবসা আছে করবি? সে কাদো মুখে হাসতে হাসতে বলে মুন্নাদা তুমি মজা করছো আমার সাথে? তুমি আমাকে ব্যবসার কথা বলেছো? পয়সা নিয়ে আমার কাছে আনা দেয়, একটা এমন ব্যবসা আছে যেটা পয়সা লাগে না। সে বলে কি ব্যবসা? আমার কালো ব্যাগটা নিয়ে আন। কালো ব্যাগটা নিয়ে আসে, আমার ফোন ব্যাগের 3টে প্যান্ট পিস 3টে শার্ট পিস পাওয়া যায়, আর ব্যবসা করার সুযোগ পাওয়া যায়। সে বলে কিভাবে করবো ব্যবসা? আমার আরেকটা প্রবলেম, আমি নিজেই তো ব্যবসা বুঝি না, আমি নিজেই তো ব্যবসা জানি না, কিছুই জানি না। আমি তাকে বললাম দেখ আমি কদিন আগে ব্যবসা ঢুকেছি, আমি কিছুই বুঝিনি, এর মধ্যে একটা বই আছে, এই বইটা তুই পড়, যদি বুঝতে পারিস ভালো কথা, নাহলে আমাকে যে ব্যবসা দিয়ে এসে সে প্রমোদ বইটা তাকে আমি দেখে নেবো, সে তোকে ব্যবসাকে বুঝিয়ে দেবে। সে বইটি নিয়ে চলে যায়, সে বইটি নিয়ে চলে যায়, সে বইটি নিয়ে গিয়ে বিকেলবেলা আমার কাছে ফিরে আসে, এসে বলে আমি এই ব্যবসাটি করবো। আমার টাকা? বলে টাকা না, আমি 1480 টাকা যেখান থেকে জোগাড় করার করে নেবো। আমার মাকে বুঝিয়েছি, মা আমাকে বলেছে তোকে এই ব্যবসাটি করতে হবে। মাকে বলেছে মা 1480 টাকা লাগে। মা বলেছে আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে সোনার আংটি আছে, এটাকে বিক্রি করা বন্ধকে তো ওই ব্যবসাটা করে। আমি ফিল করছিলাম যে আমি একটা লোককে ব্যবসা বোঝাতে পারিনি, সে ব্যবসাকে ভুলে গেছে। ফিল করছিলাম, আর টিভিও দেখছিলাম, ফিল করছিলাম। তো টিভিতে কিছু হিন্দি গান চলছিল, হঠাৎ মাথায় এলো আরে ভারতবর্ষের নায়িকারা তো কাপড় খুলে খুলে রোজগার করে, আর সে তো কাপড় পরিয়ে রোজগার দেয়, আর সে তো কাপড় পরিয়ে একটা কাপড় পরে যদি কেউ রোজগার করতে পারে, এর চেয়ে বড় কি হতে পারে? আমাদের কর্ম সংস্কৃতি দিনের পর দিন কত তলার দিকেই থেকেছে, আর কেউ যদি তাকে যদি উঠিয়ে আনতে পারে, সব সমাজ কিন্তু সভ্য করতে পারে, আর কি চাই? চিন্তা করলাম এটা কত বড় ব্যবসা হতে পারে। দেখলাম ভারতবর্ষে 130 থেকে 40 কোটি লোক যদি থাকে, সবাই কাপড় পরে, সবাই কাপড় পরে। ইভেন যারা পাগল আছে তারা কিন্তু কাপড় গায়ে দিয়ে চলে। হিন্দি में और क्या? বাংলা চলता चलेगा? বাংলা বলতে পারছি তো?
বোঝাতে পারছি তো? ফাইন 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 ফাইন। বাহ, ভেরি গুড। বাংলা জামাই ফাইন। বাংলা জামাইয়ের জন্য হাততালি দিবি। তা তখন দেখলাম যে বিশাল বড় ব্যবসা, বিশাল বড় ব্যবসা। স্টাডি করলাম হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। স্টাডি করলাম, স্টাডি করে দেখলাম এরকম তো অনেক কোম্পানি আছে, এরকম তো অনেক ভারতবর্ষের কোম্পানি আছে। যদি বন্ধ হয়ে যায়, আমি কিছু লোককে বলবো যদি বন্ধ হয়ে যায় তার আগে আমার কোম্পানি ভিজিট করা উচিত, তার আগে আমার কোম্পানি ভিজিট করা উচিত সত্যি কি এটা কোম্পানি কি না। আমি আমার ওয়াইফকে বললাম, সে সবজি কাটছিল বসে বসে, আমি বললাম বাবা শুনছো বলে কি, বললাম বেড়াতে যাবে? তুমি বেড়াতে নিয়ে যাবে আমায়? যাবে তুমি? বিশ্বাস করছে না। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করতে কথা বলতে পারবে কি দিদিরা ভুল বলছি? কি দিদিরা কি ভুল বলছি? আপনার স্বামী যদি বলে চলো বেড়াতে যাবে, কেমন লাগবে? হ্যাঁ, কত আশা করে থাকে কবে আমার স্বামী বলবে, স্বামীগুলো বলে হলো। সে বলে সত্যি নিয়ে যাবে? আমি হ্যাঁ যাবো। বলে কোথায়? আমি ভেলবাড়া যাবো। বলে কেন? আমি আসছেন বিজনেস টাকা আমাকে স্টাডি করতে হবে। বলে সত্যি সে আসছে বলবে যে সে ঘুরতে যায়। আমার তখন মেয়ে 6 বছর হই, আমার ছেলে 5 মাসের। তখন ঠান্ডার সময় হতে পারে ডিসেম্বর জানুয়ারি বলে গেছে, ভেলবাড়া যাচ্ছে, ভীষণ ঠান্ডা। ভেলবাড়ায় গেলাম, তখন আসছে মোবাইলও ছিল না, টিসি স্যার একবার টিসির জন্য হাত তালি হয়ে যায় প্লিজ। টিসি স্যারের চেম্বারে গেলাম, চেম্বারে গিয়ে ভাবলাম এই ব্যবসা চলবে? রোগা লোক, আমার মতো টিনে রোগা একটা লোক বসে আছে, এই লোক কি ব্যবসা চালাবে? বিশ্বাস করুন, আমার যা যা ঘটনা ঘটেছিল বলছি, আমি এই কি ব্যবসা চালাবে। বসলাম, ওনার সাথে কথা বললাম, বিশ্বাস করুন চোখ যখন রাখলাম, আমার চোখ ওনার চোখের সামনে টিকতে পারছিল না। ওনার চোখে এত পাওয়ার দেখলাম, দেখলাম যে উনি ভারতবর্ষের জন্য কিছু না অনেক কিছু করতে এসেছে। ওনার চোখের মধ্যে পাওয়ার দেখা যায়, বোঝা যায়। ওনার চোখের মধ্যে পাওয়ার দেখে আমি খুব চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ কিছু বলতে পারলাম না, কোনো আওয়াজ পেলাম না, কথা বলার সাহস পেলাম না। শুধু আমাকে উনি বলল ये बिजनेस छोड़ना ना, बहुत कुछ होने वाला है। বিশ্বাস করলাম, ওনাকে দেখলাম, বিশ্বাস করলাম। আর ওয়াইফকে কেন নিয়ে গেছিলাম সেটা জানেন? হ্যালো, জানেন? সেটাও বলবো। কারণ ওয়াইফকে এই জন্য নিয়ে গেছিলাম, আমি যখন স্টাডি করে গেছিলাম যে আরসিএম করতে গেলে কখনো কখনো ফিরতে রাত 12টা বাজে, ইয়েস আর নো? কখনো 1টা বাজে, ইয়েস আর নো? কোনদিন 2 দিন বাইরেও থাকতে হয়, ইয়েস আর নো? যদি না নিয়ে যাই, আর আমি যদি আরসিএম জন্য বাড়িতে ফিরতাম 12টায়, বলতো কোথায় গেছো? আরসিএম সেই ঘটনা ঘটতো কিনা? হ্যাঁ, আমি আগে থেকে সব বুটিগুলো গুছিয়ে নিয়েছিলাম, পাড়ায় এলাম, ভীষণ এক্সাইটেড। বাংলোরে বিয়েতে থাকতাম, আমি তো এখানে 35টি বছর কাটিয়েছি। বাংলোরে বিয়ে থাকতাম, লোককে বলতে শুরু করলাম আরসিএম কি ব্যবসা, কি দেখে এলাম, কি কোম্পানি, কি হতে যাচ্ছে। লোককে আমার সাথে মজা করতে শুরু করলো। কি করতে শুরু করলো? মজা। রাস্তা দিয়ে যেতাম, আমি আওয়াজ শুনতাম, আমার সাথে মজা করতে শুরু করলো। আমি তাদের কাছে একটা মজার পাত্র হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার কাছে একটা জিনিসের নাম ছিল যে রাজকুমার চান্ডা, হয় তুমি আরসিএম ছাড়ো, না হলে পাড়া ছাড়ো। হয় তুমি আরসিএম ছেড়ে দাও, না হলে পাড়া ছেড়ে দাও। আর যে পাড়ায় আমি থাকতাম এমন কোনো ব্যক্তি ছিল না যে আমায় চিনত না। সব ক্লাব আমাকে চিনত,
সব পলিটিক্যাল লিডাররা আমাকে চিনত, মুচিয়ালা আমাকে চিনত, ম্যাথুরা আমাকে চিনত, সেখানে খাদিমের মালিক থাকতো সেও আমায় চিনত, সেখানে ভোটের মালিক থাকতো সেও আমায় চিনত, সেখানে বিজনেসম্যানরা থাকতো তারাও আমায় চিনত। আমি দেখলাম এই পাড়ায় যদি রাত 12টায় বিপদে পড়ি, একটা ফোন করলে 50টা লোক চলে আসবে, তাহলে আমাকে আর্টসেল ছাড়তে হবে। আর যদি আর্টসেল করি, এই পাড়ায় আর্টসেল করতে পারবো না, কারণ এরা আমাকে রাস্তায় আওয়াজ দেবে। আমি যদি দুটো ডিস্ট্রিক্টর বানিয়েও ফেলি, এরা আমার সাথে মজা করবে। দিয়েছেন আমার ছিল ফার্স্ট প্রায়োরিটি, পাড়া ছেড়ে দিলাম। ফার্স্ট প্রায়োরিটি কি? পাড়া ছেড়ে দিলাম। বুঝতে পারছেন? রেডিয়েশনটা গ্রেট এসেছে, পাড়া ছেড়ে দিলাম। সেই পাড়ায় যাওয়াই বন্ধ করে দিলাম। এমন একটি জায়গায় গেলাম যেখানে আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না। গিয়ে আমি আমার লিস্ট বানানো শুরু করলাম। সেই পাড়া বাদ দিয়ে লিস্ট বানানো শুরু করলাম। একজনের কাছে গেলাম না, দুজনের কাছে না, 5 জনের কাছে না, 10 জন বলছে না, 20 জন বলছে না। বাড়িতে হতে শুরু করলো ঝামেলা। ওয়াইফের সাথে না, ওয়াইফের সাথে না, কারণ ওয়াইফ তো জানতো না সাকসেস যদি হয়ে যায় আমি পিছু ছাড়বো না, সব জায়গায় বেড়াতে যাবো। ইয়েস, সে সেই লোকে ছিল। ইয়েস, কিন্তু দাদা বলতে শুরু করলো, আমি যেহেতু আলাদা থাকতাম, আমার দাদা বলতে শুরু করলো আমার সম্মানে লাগছে। যেহেতু আমরা 6 ভাই, আমি সবার ছোট, সবাই আমাকে বলতে শুরু করলো আমাদের সম্মানে লাগছে, তুই ব্যবসা ছাড়, নাহলে আমাদের বাড়িতে আসা বন্ধ কর। বুঝতে পারছেন? ব্যবসা ছাড়, না হলে বাড়িতে আসা বন্ধ কর। ভেরি টাফ ছিল। বাইরে থেকে 20 জনকে বলছি না, বলছে 25 জনকে বললাম না, 30 জনকে বললাম না, 35 জনকে বললাম না, 40 জনকে বললাম না, সবাই নাই বলে যায়। 45 জনকে বললাম না, 46টা লোককে বললাম না, 47টা লোককে বললাম না, 48টা লোককে বললাম না, 49টা লোককে বললাম না। তখন ডিসিশন নিলাম এই ব্যবসা আমি করবো না। নিজে ডিসিশন নিলাম এই ব্যবসা আমার দ্বারা হবে না। আমি লোকের কাছে যাচ্ছি, নিজেকে ছোট বানাচ্ছি, লোকের কাছে যাচ্ছি, ছোট বানাচ্ছি, বন্ধুত্ব নষ্ট করছি, আত্মীয় নষ্ট করছি, সব নষ্ট করছি। এই ব্যবসা আমি করবো না। তখন হঠাৎ সাবকনসাস মাইন্ডের মধ্যে ফাইট হতে শুরু করলো। একজন বলে পারবি, একজন বলে পারবি না, একজন বলে পারবি, একজন বলে পারবি না, হানা 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 বিশাল ফাইট চললো। হঠাৎ মাথা দেখে একটা চিন্তা এলো, হে রাজকুমার চান্ডাল, তুমি যদি রাত্রে ফ্যামিলিকে নিয়ে ডিনার করতে যাও, রাতে যদি খেতে যাও রেস্টুরেন্টে, তুমি একটা তালা মেরে যাবে কিনা? ইয়েস অর নো? তালা মেরে গেলে ফিরতে ফিরতে 11টা 12টা বেজে গেল। তুমি যখন বাড়িতে ঢুকছ, তালা খুলতে যাচ্ছ, চাবিটা হারিয়ে ফেলেছ, তুমি কি বাড়ি ছেড়ে দেবে? হ্যালো, তুমি কি বাড়ি ছেড়ে দেবে? তুমি তো বাড়ি ছাড়বে না। তালা তোমায় ভেঙে ঢুকতে হবে, আর তালা তুমি একবার মারলেও ভাঙবে না। তুমি কি করবে? কোনো লোহার রড খুঁজবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ঠাস করে তালা খুলবে। হে রাজকুমার চান্ডাল, তুমি 49টা লোককে বলেছ না, বলেছে 50 নম্বর ব্যক্তি কিন্তু তোমার মতো পাগল আছে, সে কিন্তু হ্যাঁ বলবে, এই সুযোগটা করেছে। তখন নিজেকে বললাম যে আমি দেখতে পাচ্ছি সেন্ট্রিক পয়েন্ট কাজে ব্যবসা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে শাড়ি ব্যবসা হচ্ছে। রাজকুমার চান্ডাল, তোমার ব্যবসা হচ্ছে না কেন? তুমি কি পারো না? তুমি হিন্দি বলতে পারো, ওদের চেয়ে অনেক ভালো বাংলা বলতে পারো। ওদের চেয়ে অনেক ভালো বাংলা বলতে পারো। আরো যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও তুমি বলতে পারো। তুমি নাচতেও পারো, তাও তোমরা নাচতেও পারে না। তাহলে ব্যবসা হচ্ছে না কেন? কোথাও তো ভুল আছে, ভুলটাকে বের করো, ভুলটাকে বের করো। আমি সেদিন আবার গেলাম সেই পিক আপ সেন্টার ডিপোতে কাকুর কাছে, দেখলাম সঞ্জীব ভাইয়ের কাছে ওখানে বসে আছে, শালিনী ওখানে বসে আছে। আমি দূর থেকে শুধু ফলো করছি আমরা কি করে।
শান্তি 4-5 জনকে ব্যবসা বোঝাচ্ছে আর কাপড় দেখাচ্ছে, ব্যবসা বোঝাচ্ছে আর কাপড় দেখাচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কা जी ব্যবসা বোঝাচ্ছে আর কাপড় দেখাচ্ছে আর বলছে ये कपड़ा पहनने से आदमी पैसा कमा सकता है। আমি চিন্তা করলাম রাজকুমার চাঙ্গা, তোমার ব্যবসা হবে কি করে? তুমি আরসিএম করছো, পাগলের মতো বলছো করবে, আরসিএম এর কাপড় না পরে তুমি রেমন্ডসের কাপড় পরছো। আমি তখন রেমন্ডসের কাপড় পরতাম আর আরসিএম করতাম। বন্ধু আমি কথা বলি, আমার বউ থাকতে যদি আমি অন্য কারো বউয়ের দিকে তাকে আমার সংসার চলবে? চলবে? হ্যালো, চললে? অনেকে চুপচাপ আছে, আমরা চলবে মনে হয়। চলবে? অনেকে চুপচাপ আছে, চলবে? চলবে? তাই আমি চিন্তা করলাম রাজকুমার চান্দা, তুমি আরসিএম ব্যবসা করতে চাও, আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করছো না, তুমি এমন একটা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছো সেই প্রোডাক্ট দিয়ে তোমার ব্যবসা হতে পারে না, তুমি রেমন্ডসের প্রোডাক্ট ব্যবহার করছো, এটাকে সবার আগে ছাড়ো দেবে। বাড়িতে এলাম, টেন্টে কিট নিলাম, টেলারের কাছে গেলাম, বললাম ভাই 9টা প্যান্ট আছে, 9টা শার্ট আছে, বানিয়ে দেওয়া হবে। 9টা প্যান্ট 9টা শার্ট বানাও, আর্জেন্ট বেসিস, টাইম দেবো না। বলে পয়সা বেশি লাগবে, আমি ডবল দেবো। বানাও তুমি, আমার কালকে একটা সেট চাই, পরশু আর একটা সেট চাই, তরশু আর একটা সেট চাই, আমাকে বানাও। কাপড় নিলাম, পড়তে শুরু করলাম, পরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেললাম, অঙ্কটাকে শিখলাম, প্ল্যানটাকে শিখলাম, কিভাবে প্ল্যান দেখাতে হয় সেটা শিখলাম, পেআউট কি হয় সেটা শিখলাম, শিখে এবার ফিল্ডে বেরোলাম। 50 নম্বর ব্যক্তিকে বললাম আরসিএম বিজনেস ऐसा है, আরসিএম বিজনেস এমন, এই কাপড় পরলে লোক রোজগার করতে পারে, এই কাপড় পরে মানুষ নিজের ভবিষ্যৎ পাল্টাতে পারে, তুমিও পাল্টাতে পারো, তুমিও করতে পারো। বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে গেল, কথা বলার স্টাইল আলাদা হয়ে গেল। সেই ব্যক্তি 50 নম্বর ব্যক্তি আমার সাথে জয়েন করলো, আর সেখান থেকে শুরু হলো আমার আরসিএম বিজনেস। আজকে বন্ধু, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে ভারতবর্ষে একটা কর্নারে ব্যবসা আছে, আর আমার সাথে আমার টিমে কম করে 6.5 লক্ষ লোক জড়িয়ে আছে। হেরে গেলে তো হেরেই যেতাম, হেরে গেলে তো হেরেই যেতাম। যে বন্ধুরা আমাকে আওয়াজ দিত না, এই আরসিএম যাচ্ছে, আরসিএম যাচ্ছে, তারা সময় চায়, আমি তাদেরকে সময় দিতে চাই না, কারণ ওদের চেয়ে অনেক বড় লেভেলে আজকে আমি আছি। আপনিও থাকতে পারেন, আমি আছি মানে আমার জন্য বলছি না, আপনারাও পারবেন। রাইট রাইট। ওদের কাছে সময় আছে, ওদের কথা কিন্তু শুনতে কিন্তু 150 টাকা দিয়ে টিকিট কাটে না বন্ধু। ওদের কথা শুনতে কেউ 100 টাকারও টিকিট কাটে না। কিন্তু এই প্ল্যাটফর্মে চলে এলে আজকে রাজকুমার চাকদাকে শুনতে গেলে মিনিমাম 150 টাকা লাগে, মিনিমাম 150 টাকা। সেটা তো শ্যামলদা বলে 100 টাকা টিকিট করে দিয়েছে, একটা শ্যামলদার জন্য জোরে হাত তালি। তো বন্ধু, এমন একটি প্ল্যাটফর্ম যাকে কোনোদিন ছাড়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই প্রোডাক্ট খেয়ে যদি সুস্থ থাকতে পারেন, অন্যায় করবেন? অন্যায় করবেন? অন্যায় করবেন। যারা খাচ্ছেন না তারা কিন্তু অন্যায় করছেন, যারা খাচ্ছেন না অন্যায় করছেন। 100% আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করুন। এই কোম্পানি কোথা থেকে কোথায় এসছে চোখে দেখেছি, আর কোথায় যাবে সেটা ফিল করতে পারছি। আপনারা ফিল করা শুরু করে দিন বন্ধু, আপনারা ফিল করা শুরু করে দিন। এই কিন্তু ব্যথা দেবে, ব্যথা দেবে, ব্যথা দেবে, ব্যথা দেবে। যে ব্যথা নেয় সে কিন্তু মহান হয়। একটা মাকে জিজ্ঞাসা করুন, যখন তার পেটে সন্তান আসে সে খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। সন্তান যখন 5-6 মাসের হয়ে যায় তখন রাতের বেলা ঝুঁকে ছিটের উপরে হঠাৎ এখানে সন্তানকে পাচ্ছে, যখন 7 মাসের প্রেগনেন্ট হয়ে যায় তখন আস্তে আস্তে হাঁটতে কষ্ট হয়, বাথরুমে যেতে কষ্ট হয়। যখন
লাস্ট টাইমে যখন চলে আসে, সে বাথরুমে গিয়ে বসতেও কষ্ট পায়, নড়তেও কষ্ট পায়, সরতেও কষ্ট পায়, উঠতেও কষ্ট পায়, এর জন্য। আর যখন ডেলিভারি হয়, সে যে কত কষ্ট পায় সে মাই জানে, সে মাই জানে। সেই এত কষ্ট হওয়ার পরে যখন সে হঠাৎ একটি আওয়াজ পায় না, সেই মায়ের মনের চোখের দিকে তাকিয়ে দেখবেন তো সে কোনো কষ্টই পায়নি। ইয়েস, কারণ সব কষ্ট হারিয়ে যায়, সে আনন্দে তাকিয়ে থাকে সন্তানের দিকে। তো বন্ধু, এরকম কষ্ট যদি নিয়ে যদি আনন্দ পেতে পারেন, ক্ষতি আছে? ক্ষতি আছে। তাই সন্তান যখন আস্তে আস্তে বড় হয় না, সন্তান যখন বড় হয় তার মুখ দিয়ে কিন্তু বলে বাবা নামটা সহজে বেরোয় না। প্রথমে কি বলে? মাম্মা 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 মামা মামা বলে। কারণ তার মা কষ্ট হয়েছে বলে তাকে মামা বলে সন্তান পেয়ে। আর আপনি কষ্ট বলে আপনি এই কাজ করে হিরো হয়ে যেতে পারেন, আপনি হিরো হয়ে যেতে পারেন, আপনি হিরো হয়ে যেতে পারেন। बात को कभी खर्च नहीं होता है। এই বিজনেস আজকে আমি আছি। এখানে যদি কোনো ডক্টর থাকে চ্যালেঞ্জ করি ওপেন, এখানে যদি কোনো টিচার থাকে চ্যালেঞ্জ করি ওপেন, এখানে যদি কোনো লয়ার থাকে চ্যালেঞ্জ করি এখানে আসুন আমার সামনে, এখানে দাঁড়ান আর বলুন আপনার জীবনটা বড় জীবন না আমার জীবনটা জীবন বেশি। ওপেন চ্যালেঞ্জ হইল আমার সাথে, ওপেন চ্যালেঞ্জ। স্টেজে বসে ওপেন চ্যালেঞ্জ করছি। কোনো ডক্টর থাকলে আসুন, কোনো টিচার থাকলে আসুন, কোনো লয়ার থাকলে আসুন। চ্যালেঞ্জ করছি, আপনার জীবন বেশি সিকিউর না আর্টসের ডিস্ট্রিবিউটার এই জায়গায় এসে তার জীবনটা বেশি সিকিউর? কেন? একটা ডক্টর, ছোট মতো ডক্টর বড় ডক্টরই কথা বলেছি, একটা ডক্টর যে অপারেশন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রোজগার করে। ভগবান না করুক কোনো অ্যাক্সিডেন্টে যদি তার হাত চলে আসে, কি আপনি অপারেশন করতে পারবে? তার ইনকাম কি হবে? হ্যালো, একটা টিচার কোনো অ্যাক্সিডেন্টে কাজে জীব চলে যায়, সে পড়াতে পারবে? একটা লয়ার কোনো অ্যাক্সিডেন্টে তার জীব চলে যায়, সে লয়ার হোটেল ডিল করতে পারবে? হ্যালো, পারবে না। কিন্তু রাজকুমার চান্দার আজকে এখানে দাঁড়িয়ে আছে, ডান হাত চলে যায় নো প্রবলেম, বা হাত চলে যায় নো প্রবলেম, ডান পা চলে যায় নো প্রবলেম, বা পা চলে যায় নো প্রবলেম। রাজকুমার চান্দার আজকে যদি একদম বাড়িতে পড়েও থাকে, 6 লক্ষ লোক কিন্তু ডবল খাওয়া ছাড়বে না, হলুদ খাওয়া ছাড়বে না, খাওয়া ছাড়বে না। সিকিউরিটি আছে এখানে। আর একটা ডক্টর যদি মারা যায়, তার ওয়াইফ তো ডক্টর না, তার কি অবস্থা হবে? তার সন্তান কি হবে? সে তো ডক্টর না। একটা ডক্টর মারা গেলে, একটা লয়ার মারা গেলে, একটা টিচার মারা গেলে তার সন্তানকে জিরো থেকে উপরে উঠতে হবে। আর রাজকুমার চান্দার মারা গেলে আমার ওয়াইফকে কারোর কাছে হাত পাততে হবে না, আমার ব্যবসা আমার ওয়াইফের গায়ে চলে যাবে, আমার সন্তানের কাছে হাত পাততে পারবে না, তার কাছে হাত পাততে পারবে না। আর আমার ওয়াইফ যদি চলে যায়, আমার ছেলে কোনোদিন জিরো থেকে শুরু করবে না, ওর 6 লক্ষ লোকের উপরে উপরে বসে শুরু করবে। ভয় লাগছে? আজকে নতুন লোক কজন এসে হাত তুলেন প্লিজ? আপনার দাঁড়িয়ে পড়ুন, যারা নতুন এসছে আমরা দাঁড়িয়ে পড়ুন। প্রথমবার যারা এসছেন, আর আমরা জানি আমরা অতিথিকে কিভাবে বরণ করি। আপনারা যারা নতুন এসছেন একটা গল্প শোনাই। একবার একটা রাজা ডিক্লেয়ার করলো, আমার রাজ্যে যে আসতে পারবে তাকে আমি অর্ধেকটা রাজ্য দেবো, আর আমার কন্যার সাথে তার বিয়ে দেবো, রাজকুমারীর সাথে তার বিয়ে দেবো। কি দেবো? রাজকুমারীর সাথে বিয়ে দেবো, অর্ধেকটা রাজ্য দেবো। মানুষ এক্সাইটেড, পাগলের মতো ঘোরাচ্ছে। বন্ধু কোথায় যাচ্ছিস? আরে সেই রাজার জায়গায়, ওই জায়গায় যেতে পারলে অর্ধেকটা রাজ্য পেয়ে যাবো, রাজকুমারী পেয়ে যাবো, আমার লাইফ তৈরি হয়ে যাবে। দৌড়তে থাকে দৌড়তে, সামনে দেখে একটা খাল,
কি দেখে? খাল, জল, তার মধ্যে দেখছে কুমির মাছ। হ্যালো, কি দেখছেন? কুমির দেখে যেই যাবে হাওয়া বেরিয়ে যায়। কি বেরিয়ে যায়? তারা যাওয়া হয় না। আবার এখন ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? আরে সেই রাজ্যে যাচ্ছি, ওই রাজ্যে রাজকুমারী পাবো, অর্ধেকটা রাজ্য পাবো। কি হয়? হাওয়া দুঃখী সব চলে যায়। হঠাৎ হঠাৎ দেখা যায় এখন সাঁতরাতে 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 ওই পারে চলে যায়। সে ওই পারে চলে যায়, সে গিয়ে বসে। রাজা এসে বলে তার ঘাড়ে হাত দিয়ে, তুমি সেই ব্যক্তি যাকে আমি অর্ধেকটা রাজ্য দেব আর রাজকুমারীর সাথে বিয়ে দেব, তুমি সেই ব্যক্তি। সে হাঁপাতে হাঁপাতে বলে, রাজা মশাই, আমি রাজকুমারীকে পরে বিয়ে করবো, অর্ধেকটা রাজ্য আমি পরে নেব। আগে বলুন, আমাকে ধাক্কা লাগে মেরেছিল, আমাকে ধাক্কা লাগে মেরেছিল, আমাকে ধাক্কা লাগে মেরেছিল। যে ধাক্কা মেরেছিল ভালো করেছিল না খারাপ করেছিল? ধাক্কা মেরেছিলই তো রাজকুমারী পেয়েছে, অর্ধেকটা রাজ্য পেয়েছে। তাই বলতো আজকে যারা আপনাদেরকে জোর করে নিয়ে এসছে এখানে, যারা আপনাদের ধাক্কা দিয়ে নিয়ে এসছে এখানে, ওদের সে মতো ওদের যারা নিয়ে এসছে ওর চেয়ে আপন কি হতে পারে না। কারণ আপনাকে এমন জায়গায় নিয়ে এসছে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, যারা নিয়ে এসে আপনাদের ভালো চায়, আপনাদের বরং ভালো চায়, তারা চায় আপনাদের হাসি হতো, আপনারা বড় জায়গায় যান, বড় লেভেলে যান। যারা নিয়ে এসে ভালো করেছে না খারাপ করেছে? হ্যালো, যারা নিয়ে এসছে তারা ভালো করেছে। আর এমন একটি জায়গায় নিয়ে এসছে, এমন একটি জায়গায় নিয়ে এসছে, সেই জায়গায় এমন একটি দোকানে নিয়ে এসছে, কারণ এমন একটি দোকানে একবার শনি দেবতা আর লক্ষ্মী মা, শনি দেবতা আর লক্ষ্মী মা, লক্ষ্মী আমাদের ভালো চায়। আর আমরা যে দোকান থেকে দোকান করি ট্র্যাডিশনাল মার্কেট থেকে, হ্যালো, তার আগে বলি আপনার দাদু অনেক রোজগার করেছে, আমার দাদু অনেক রোজগার করেছে, দাদুর দাদু অনেক রোজগার করেছে, আপনার দাদুও দাদু অনেক রোজগার করেছে। তাহলে আমাদের মাথায় কেন ছাদ নেই? আমাদের 7 পুরুষ রোজগার করে এসছে, তবু আমরা অভাবে কেন আছি? কেন আমরা অভাবে আছি বন্ধু? মানুষ আমরা খরচ করে 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 গরিব হয়ে গেছি। আর অমর্ত্য সেন একটা কথা বলেছিলেন, ভারতবর্ষ সেদিনকে করবে জয় যেদিনকে খরচ করে সেখান থেকে করবে আয়, ভারতবর্ষ করবে সেদিনকে জয়। তেমনি বন্ধু, আপনার দাদু, আমার দাদু, আপনার বাবা, আমার বাবা আজ পর্যন্ত যে দোকানে দোকান করেছে, সেই দোকানটির নাম ট্র্যাডিশনাল মার্কেট, মানে শনি দেবতার দোকান। কার দোকান? শনি দেবতার দোকান। যখনই গেছেন ফক করে খেয়ে দিয়েছে, কিছু ফেরত দিয়েছে? হ্যালো, দিয়েছে? যাই দিয়েছে ফক করে খেয়ে নিয়েছে, ফেরত কিছু দেয়নি। মা লক্ষ্মী চিন্তা করলো, আমার সন্তানরা দিন রাত খাটে, ঝড় নেই, তুফান নেই, বৃষ্টি নেই, বাদল নেই, যাই হোক তারা খাচ্ছে, কিন্তু তারা কোনো বেনিফিট পাচ্ছে না। মা লক্ষ্মী বললো, আমি একটা দোকান করব, সেই দোকানের নাম দেব RCM দোকান। মা লক্ষ্মী একটা দোকান করলো, RCM দোকান। আর বলছে, খাও, তুমি যখনই খাবে তোমার অ্যাকাউন্টে মিনিমাম 10% পাঠাবো।
যখনই কিনবেন 10%, 10%, 10%, আপ টু 32% আপনার অ্যাকাউন্টে দেব। আর আপনি খেয়ে যদি রোজগার করেন, আপনি যদি গরিব হবেন, খেয়ে যদি রোজগার পাওয়া যায়, আপনি কি গরিব হবেন? গরিব হবেন না, গরিব হবেন না। বন্ধু, এই দোকানে শনি দেবতার দোকান ভেজাল, তবু লোকে বলে আমি তো এই দোকান থেকে কিনবো। ইয়েস, এই দোকান থেকে কিনবো। কেন জানো তো? ওই দোকানে আমার খাতা চলে। কি চলে? ওই দোকানে আমার খাতা চলে, মানে বাকি চলে। গর্বে বলে আমি বাকি খাই। ইয়েস, আমার খাতা চলে। বন্ধু, একটা কথা বলি, আপনার খাতা চলে, ভেরি গুড। আপনার খাতা চলে, ভেরি গুড। আপনি যখন খাতা চলে, আপনি 1 কেজি চিনি যদি 900 গ্রাম দেয়, কিছু বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন? 10 টাকার জায়গায় যদি 12 টাকা লিখে রাখি, বলতে পারবেন? তবে এখানে যে দোকানদার থাকেন, আপনারা করেন না, আমি জানি। এখানে দোকানদার আছে, তারা করেন, সব ভালো, রাইট? কিন্তু আমার খাতা চলবে। বন্ধু, পড়বেন ব্যাপার, খাতা চলে। কষাটা কি আপনার পাড়াপতি এসে দিয়ে যায়? পাড়াপতি এসে দিয়ে যায় নাকি? বন্ধু, পয়সা আপনাকে দিতে হয়, কিন্তু ওই দোকান থেকে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। দোকান পরিবর্তন করে এই দোকানে যদি চলে আসবেন, সব ভাগ্য পরিবর্তন করে বসে আছেন এখানে। একটা ডিসিশন নিতে হবে, একটা ডিসিশন নিতে হবে। এই বিজনেস কি দেয় না আপনাকে, শুধু পয়সাই দেয় না বন্ধু, মানুষ বানিয়ে দেয়, মানুষ বানিয়ে দেয়। আমি যখন ট্র্যাডিশনাল বিজনেসে ছিলাম, এখন আমি কোনো ব্যবসায়ী ভাব নেই, সব ছেড়ে দিয়েছি, অনলি আসেন বিজনেস আমার কাছে। ট্র্যাডিশনাল বিজনেসে যখন ছিলাম, মনে আছে, মনে আছে, রাত 10টায় বাড়ি ফিরলে, রাত 10টা 11টা বেজে গেলে ওয়াইফ রেগে যেত। ওয়াইফ রেগে যেত আর বলতো, কি তুমি কি করছো? তোমার কাজে আছে, একটা কাজ, কাজ আর কাজ। রাত্রে 12টায় কেউ কাজ করে? ইয়েস, হতে হয় কে নেই হতে? আর আজকের দিনে কি হয়, রাত 12টায় ফোন যদি বাজে, আগে আমি ছিলাম রাগী, বিশ্বাস করো, বাড়ির এমন কোনো জিনিস নেই যে আমি ভাঙিনি, এমন কোনো জিনিস নেই, টিভি ভেঙেছি, ফ্রিজ ভেঙেছি, এভরিথিং ভেঙেছি, ভেঙে বসিয়েছি যে আমাকে কিনতে হবে। কারণ মানুষ যখন লেগে যায়, তার মাথা ঠিক থাকে না। ইয়ে সব ভেঙেছি, মাথা গরম থাকতো। ওয়াইফ আমাকে বলতো, রাত 12টায় ফিরলে, কি কাজে গেছো তুমি? মাথা গরম হতো, ফোন ডাকো, মাথা এমনি খারাপ আছে, ফোন ডাকো, ভালো লাগছে না। আর এখন রাত 12টায় যদি না আসি, ওয়াইফ ফোন করে, কি কোথায় আছো? আরে ডার্লিং, তোমার জন্য কিছু খুঁজে বেড়াচ্ছি, এক মিনিট ফুলের পাই আর গোলাপ তোমায় দেবো বলে। কথা চেঞ্জ, একটা গোলাপ যদি পেয়ে যাই তোমায় দেবো, তুমি কত খুশি হয়ে যাবে বলো? কথা চেঞ্জ। আগে যখন বাড়িতে আসতাম, আমার বাচ্চা এইভাবে তাকাতো, বাবা ঢুকছে, বাপরে বাপ, মায়ের দেখতো মুখ ঠিক আছে কি নেই, যাস না, বাবার মুখ ঠিক নেই, এই হতো ঘটনা। আর আজকের দিনে বাচ্চারা দূরে থাকতো, কখন বাবা হয়ে ভালোভাবে বাবা শুনতে পারতাম না, ভয় ভয় বাবা শুনতে হতো। আর আজকের দিনে কলিং বেল মারি, দরজা খুলে ওয়াইফকে কোথায় করে বলি, আই লাভ ইউ ডার্লিং, কেমন আছো বলো। বাচ্চারা ভুলে যায় বাবার মুখ ঠিক আছে, একটা বাচ্চা সেখানে একটা চুমো খায়, এখানে একটা চুমো খায়, তখন মনে হয় আর সে আমাকে একটা ভালো স্বামী বানাতে পেরেছে, আর সে পয়সা না, সব কিছু সাকসেস। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমার মেয়ে মিডিয়া সায়েন্স করলো, পড়ার পরে বলে, পাপা আমি বলে আমি বম্বেতে পড়তে যাবো। পড়ার জন্য তো না নেই, পড়াশোনা করো। খরচা করলাম, কম করে 5 লক্ষ টাকা খরচা হয়ে গেল।
সে বম্বেতে তাকে পিজি ভালো হচ্ছে ভালো পিজি খুঁজে দিলাম, 5 লক্ষ টাকা খরচা হয়ে গেল আমার। চলে এলাম 10-12 দিন পরে দেখি ও মায়ের সাথে কথা বলে, আর আমার ওয়াইফের মুখটা দেখে অফ হয়ে যায়। করতে করতে 1 মাস কেটে গেছে। আমার ওয়াইফ বলি কি হয়েছে, তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, তোমার মুড অফ কেন হয়ে যায়? সে কিছু বলে না। আমি যখন মেয়ের সাথে কথা বলি সে ভালোভাবে কথা বলে, না তোমার সাথে প্রবলেমটা কি আর বলবে? বলে জানো ওর ওখানে মন বসছে না, ওর মন বসছে না, ও কাঁদে, ও থাকতে চাইছে না। তাহলে কি বললে? ও থাকতে চাইছে না। আমি বললাম ফোনটা দাও। ফোন দিলাম, মেয়েকে ফোন করলাম। আমার সন্তান কি হয়েছে? বলে বাবা কিচ্ছু হয়নি তো। আমার কিচ্ছু হয়েছে কি হয়নি আমি জানি না, আমি জানি না। তুই তো বেডিং বিস্তা ঠিক কর, কলকাতা রাখ করে চলে আয়। বেডিং বিস্তা ঠিক কর, কলকাতা চলে আয়। সে বলে না বাবা আমি আসবো না। আমি তোকে আসতে বললাম, তুই চলে আয়, সব ঠিক কর, ট্রান্সপোর্টে দিয়ে দে, যা যা আছে দিয়ে দে। সে বলে না বাবা অনেক খরচা হয়ে গেছে। না তোর প্রবলেম না, সেটা আমার প্রবলেম, সেটা আমার প্রবলেম, তুই চলে আয়। বিশ্বাস করুন, অনেকের পিতা আছে, আমি আজকে না করতাম এই কথা আমিও বলতে পারতাম না। আমি হয়তো বলতে পারতাম না 5 লাখ টাকা খরচা করে মেয়েকে বলতে পারতাম না চলে আয়। হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অন্য থাকতো, তখন বলতাম কি কেন 5 লাখ টাকা খরচা করে গেছিস, থাকতে হবে, হ্যাঁ টাকা পয়সা উঠে উঠে আসে, অনেক কিছু বলতাম, মেয়েটাকে আরো কি বানিয়ে দিতাম। কিন্তু আমি ওকে বললাম তুই চলে আয়। বলে বাপ্পা আর না তুই চলে আয়, আমার সাথে RCM আছে, তোর চিন্তা করতে হবে না। সে রাগ করে চলে এলো। বিশ্বাস করুন, সেলুট জানাই RCM কে, যে মেয়ের মুখে আমি চোখের জল হয়তো ফোটাতাম, তার মুখে আমি হাসি দেখতে পেয়েছি। RCM তার চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরোতে দেয়নি, আমার চোখে 1 ফোঁটা জল বেরোতে দেয়নি, আর আমি আমার মেয়েকে ফিরে দিয়েছি। RCM আমি জানতাম এটা আমার 1.5-2 মাসের কামাই, 1.5-2 মাসের কামাই। আজকে সে মেয়ে MBA করছে, রাইট? ছেলে ব্যাঙ্গালোরে আছে, সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর তার পিছনে সবচেয়ে বড় আমি পড়াচ্ছি কি না পড়াচ্ছি জানি না, আমি রোজগার করছি কি করছি জানি না, আমাকে চালাচ্ছে RCM। আমার ছেলের পিছনে খরচ মাসে 50,000 টাকা করে, 50,000 টাকা খরচ পিজিতে রাখা, মাসে 25,000 টাকা ফি, আর খরচা ব্যাঙ্গালোর কস্টলি সিটি, সেখানে তার খরচ, মেন খরচ তো আছে। ইয়েস ইয়েস আর নো? কে চালাচ্ছে? কে চালাচ্ছে? কে চালাচ্ছে? কে আওয়াজই পাচ্ছে? কে চালাচ্ছে? RCM চালাচ্ছে। কারণ RCM আমার কাছে কি জানেন? RCM মানে জানেন কেউ? RCM মানে কি? রাইট কনসেপ্ট মার্কেটিং, মানে বাজার করার সঠিক পদ্ধতি। ইয়েস। কিন্তু বন্ধু আমি এটা জানতাম না যে রাইট কনসেপ্ট মার্কেটিং আমার কাছে RCM মানে হচ্ছে রুপিয়া ছাপনে কি মেশিন। আমার কাছে RCM মানে রুপিয়া ছাপনে কি মেশিন। আমাকে কেউ জিজ্ঞাসা করে হে রাজকুমার চান্দের তোমার সন্তান কয়টা? আমার 3টে সন্তান। 3টে সন্তান। বলে ছেলে কজন মেয়ে কজন? মানে 1 মেয়ে 1 ছেলে, দ্বিতীয়কে RCM। কারণ আমি খুব ভালোভাবে জানি, আমার মেয়ের বিয়ে হয়ে সে আমাকে ছেড়ে চলে যাবে। ইয়েস ইয়েস। আমি এটাও জানি না এখনো কি হবে, কিন্তু হয়তো আমার ছেলেও বিয়ে করবে। ইয়েস, ছেলেও বিয়ে করবে। আমরা তো পুরোপুরি এমনি হয়ে গেছে, আরো পুরোপুরি হয়ে যাবে। আমার বৌমা হয়তো বলবে পুরোপুরি সেবা করতে পারবো না। কোথায় কেন ঘটবে? বলবে পুরোপুরি সেবা করতে পারবো না। আমার ছেলেকে হয়তো টেনে নিয়ে চলে যাবে। আমার ছেলেও থাকবে না, আমার মেয়েও থাকবে না। পিছন থেকে একটা আওয়াজ বলবে RCM তোমার 3য় সন্তান তোমাকে জীবনে ছেড়ে যাবে না। বন্ধু ঘটনা এখানেও শেষ হবে না, ঘটনা
আমার ছেলে একবার তাড়াবে, আমার বৌমা বলবে চলো চলিয়ে চলিয়ে চলিয়ে, আমার ছেলে একবার আমার দিকে তাকাবে, একবার তার ওয়াইফের দিকে তাকাবে, একবার আবার আমার দিকে তাকাবে, একবার ওয়াইফের দিকে তাকাবে, আমার বৌমা বলবে চলিয়ে না চলিয়ে না, ছেলে অনেকবার তাকাবে এইভাবে তাকিয়ে, তার বৌমা আবার টানবে চলো চলো চলো, আমার ছেলে বলবে চল। वो बोले क्या हुआ? चल! अरे क्या हुआ बताओ ना, बताओ। मेरे बाप के पास रुपया छापने की मशीन है, तेरे बाप के पास है क्या? আমার ছেলেও আমাকে ছেড়ে যেতে পারবে না। Yes? Yes? কারণ বন্ধু, আমরা ভাবি আমরা সন্তানকে জন্ম দেই, ছেলেকে জন্ম দেই, এই ভেবে জন্ম দেই যে ছেলে বড় হলে আমার বুড়ো বয়সে কাজে আসবে। ইয়েস, বুড়ো হলে আমার ছেলে আমার কাজে আসবে। গ্যারান্টি থাকে না, গ্যারান্টি থাকে না। যে ছেলেকে ছোট বয়স থেকে দিয়ে এসেছি, লজ্জা তখন লাগে যখন সন্তানের কাছে হাত পাতি, বাবা বিশ টাকা খরচ আছে। ইয়েস, বুড়ো বয়সে সন্তানের কাছে হাত পাততে হয় আমাদেরকে। ট্র্যাডিশনাল বিজনেস বলুন, যাই বলুন, বুড়ো বয়সে হাত পাততে হয় সন্তানের কাছে। হাত পাতে হচ্ছে লজ্জা কিছু হতে পারে না, ধীরে ধীরে ছেলের কাছে হাত পাততে হয় হচ্ছে কষ্টদায়ক কিছু হতে পারে না। আর বন্ধু, আরসিএম বিজনেস করেছে রাজকুমার চাকর, এখানে যে লিডারগুলো আছে কোনোদিন কোনো সন্তানের কাছে হাত পাতবে না, তার সন্তানকে সারা জীবন দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে। চান না আপনারা? চান না? চান না? তাহলে সেভাবে কাজ করুন। এখানে অনেকেই জয়েনিং করেছেন, 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 করেছেন। এখানে ব্যাচেলারে কজন আছেন ভাই? আজকে জয়েনিং করেছেন, হাত তুলবেন। না আপনারা নতুন যারা করেছে 1 বছর 1.5 বছর আগে। ব্যাচেলার, ব্যাচেলার, হ্যাঁ ব্যাচেলার, ব্যাচেলার আপনি জয়েনিং করেছেন, করেছেন, হ্যাঁ কতদিন আগে? 1 বছর আগে। কামিয়ার, কামিয়ার, হাততালির সাথে, হাততালির সাথে। হাততালি কেন বন্ধুরা? কতদিন আগে আপনি জয়েনিং করেছেন? গত বছর মার্চ মাসে। গত বছর মার্চ মাসে। নাম তন্ময় কর্মকার। তন্ময়, তন্ময় বাবু 1 বছর আগে আর্টসে জয়েনিং করেছেন, রাইট? এটা কিন্তু আলাদাভাবে কেউ নেবেন না, এটা একটা শিক্ষা আছে, শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। তন্ময় বাবু আর্টসের ব্যবসাটা করা উচিত কিনা? অবশ্যই সবার করা উচিত। সবার করা উচিত। ইয়েস, মার্চ মাসে জয়েনিং করেছে। ইয়েস, আর্টসের প্ল্যানটা বলুন তো। হ্যাঁ, প্ল্যান কি? আমরা মানে যে আগে বাজার করতাম আমার ঠাকুরদা বাবারা, কেউ কি আছে? পয়সা কেউ ডিস্ট্রিবিউটার? পয়সা আমি জাস্ট শুধুমাত্র নিজে ব্যবহার করি এবং অপরকে ব্যবহার করতে বলি। এবং বাজারে যে অ্যাডগুলো দেখি আমরা, যেমন অন্যরা করতো, মানে যেগুলো সিনেমা আর্টিস্টরা করতো, এটা তো হয়ে গেল, এই গল্প এখানে হয়ে গেছে। হ্যাঁ। ওই গল্প সবাই দেখে নিয়েছে। কত পার্সেন্ট কোনো স্ল্যাব কি হবে ডিস্ট্রিবিউটার? স্ল্যাব বলতে ওই মানে 10%, 10%, মানে যারা আমি বলতে হাততালি হয়ে যাবে। আমরা যখন আমার ফার্স্ট থেকে যখন আমার 15,000 থাকলো, 15,000, আর সেকেন্ড থেকে যখন থাকবে আমার 5,000, তখন সেটা হবে 50%। এটা হচ্ছে বিগিনার ফিজ, প্রথম ফিজ। প্রথম স্ল্যাব থেকে না, প্রথম স্ল্যাব 5,000 থেকে শুরু হয়। স্ল্যাবটা দেখি না ভাই। 100 থেকে 4,999 অবধি হচ্ছে 10%, মানে এই অবধি যখন থাকলো তখন আমি 10% থাকবো। এবং যখন 5,000 থেকে 9,999 অবধি হবে, তখন হবে আমার হচ্ছে 12%। অন্যায় চুরি করা পাপ, যে চোরকে প্রশ্রয় দেয় সেটা পাপ।
আচ্ছা, এই তুমি আছো, এই একটা লেগ, এই একটা লেগ, এখানে 20,000 টাকা ব্যবসা হয়েছে, এখানে 15,000 টাকা ব্যবসা হয়েছে। তোমার কমিশন কত আছে? এখানে আমার এখানে বিশেষ হবে এদিকে 10,000 আর এদিকে 7,000 17। কেন ডাস্টার কোথায়? প্লিজ ডাস্টার। এটাই টিভি, এটা টিভি, তোমার কমিশন কত আছে? এটা আমার হচ্ছে আমি আছি এখন 20,000। বলবেন না প্লিজ, এটা অন্য জিনিস দেখা যাচ্ছে আমি। এখনো যা আমি বুঝলাম সেটা এখন বাকি আছে। yes? আছে, রাইট? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হয়তো জানে, অনেকেই জানে না, এতটাও জানে না। একবার জোরে হাত তালি যায়। 1 বছর হয়ে গেল, এখনো কোনটা ক্লিয়ার না। ওদের নাই তোমার, তোমার নাম আরেকবার বলো। তন্ময়। তোমার 1 বছর হয়ে গেল, এখানে আমি তন্ময়কে ডেমো দেখাচ্ছি, এখানে কিন্তু অনেকে 1 বছর আগে 2 বছর আগে জয়েনিং করেছে, আমার প্ল্যান দেখাতে পারে না। ইয়েস, একটু চেষ্টা করেছে, পারে তুমি। আর তন্ময় একটা কথা বলো, সত্যি কথা বলবে কিন্তু, বিয়ে করো না স্যার, বিয়ে করো। 1 বছর হয়ে গেল, ভালোভাবে প্ল্যান দেখানো শেখো। বলো নো স্যার, একদম ভালো থাকে ম্যাম, আমরা শিখিনি। শিখিনি, রাইট? 1 বছর হয়ে গেছে, তন্ময় বাবু এখন ভালোভাবে প্ল্যান দেখাতে শেখেনি। আচ্ছা তন্ময়, একটা কথা বল, ভুলে যাওয়া যাবে না। তুমি একটা মেয়েকে ভালোবাসো, মনে মনে ভালোবাসো, yes? মেয়েটা যখন স্কুলে যায়, তুমি পিছনে পিছনে যাও। আসো আমার পিছনে পিছনে, আসো। মেয়েটা যখন স্কুল বা কলেজ থেকে ফেরে, তুমি আবার চলো চলো, ফলো মি। এবার মেয়েটা নিজের ঘরের বারান্দায় বসে আছে, তুমি তার গলে দিয়ে যাচ্ছ। प्यार मोहब्बत होता है, 15 বছর এক্সপিরিয়েন্স আছে। होता है। এবার তন্ময় সে বেটি এসে বলল, তন্ময় আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো, কি বলবে? এভাবে ঘুরি নিয়ে আমি তুমি বলো, তোমার দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি, দিয়ে ফেলো। অবশ্যই সে তো ইয়ে বলবে, মানে স্বীকার করতে হবে। তুমি কি তন্ময় আমাকে ভালোবাসো, কি বলবে? অবশ্যই আমি যখন বলবো সেই হিসাবে আমি তোমাকে ভালোবাসি। এটাই তো বলবে। তন্ময় তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে একটা গিফট দিতে হবে, এতে রাজি আছো? অবশ্যই। অবশ্যই, বাস্তব কথাই বলো। ইয়েস, অবশ্যই। তন্ময় আমি গিফটটা কিন্তু কালকের মধ্যে চাই, কাল সন্ধ্যাবেলা 6টার মধ্যে চাই। যদি তুমি না দাও, রাজকুমার চাঁদা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। Yes? তুমি কি বলবে? না আমি গিফট দেবো, অবশ্যই অবশ্যই দেবে। তন্ময় তোমায় কাল 6টার সময় একটা গিফট দিতে হবে। জিজ্ঞেস করো কি গিফট? তন্ময় তুমি আমাকে কাল 6টার সময় এসে পুরো আর্সিয়াম প্ল্যানটা শেখাবে আর বোঝাবে। কি করবে? অবশ্যই সে শিখতে হবে, বোঝাতে হবে। শিখতে হবে, বোঝাতে হবে। ইয়েস, একটা মেয়ের জন্য আমরা একদিনে আর্সিয়াম প্ল্যান শিখতে পারি, হ্যাঁ, কিন্তু আর্সিয়াম নিজের ভবিষ্যতের জন্য, নিজের বউয়ের জন্য, নিজের বাচ্চার জন্য 1 বছর জয়েনিং করেছি, 2 বছর জয়েনিং করেছি, 3 বছর জয়েনিং করেছি, আজ পর্যন্ত আর্সিয়াম প্ল্যান শিখতে পারিনি। আর বলি আমি রয়্যালটি কবে নেব? একটা মেয়ের জন্য একদিনে শিখতে পারি, আমরা চেষ্টা করলে একদিনে আসছে প্ল্যান শেখা যায়। বন্ধু, আমরা শিখতে চাই না, আমরা শিখতে চাই না। কেন? কেন? আপনি কি আপনার ভাইকে ভালোবাসেন না? কেন আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ বানাতে চান না? কেন যত দুঃখ আপনি পেয়েছেন, আপনি কি চান আপনার সন্তানের সে দুঃখ পাক? একটা সময় আমার বাপ দাদুর সময় প্ল্যাটফর্ম ছিল না, তখন নেটওয়ার্ক মার্কেটিং ছিল না, আর্টস বিজনেস ছিল না। আজ কিন্তু আছে,
আজকে তো আছে বন্ধু, প্ল্যানটা শিখতে চান একদিনে? ইয়েস আর নো? কাকে শিখতে হবে? কাকে শিখতে হবে? কার ব্যবসা? কার ব্যবসা? কে শিখবে? কে শিখবে? কে শিখবে? থ্যাংক ইউ, একবার জোরে হাতটা নিয়ে যান। একবার জোরে হাতটা নিয়ে যান। রাইট? তাহলে আমরা একদিনে কাজ শিখতে পারি। আপনি চিন্তা করুন, যারা চাকরি করি, যারা 5,000, 10,000, 20,000 টাকা চাকরি করি, বন্ধু বস আপনাকে যা বলে তাই করতে হয়। Yes or no? যেটা জানেন না সেটা আপনাকে শিখতে হয়। Yes or no? সেটাও শিখতে হয়। 5, 10,000, 20,000 টাকার চাকরির জন্য আমাদেরকে সবকিছু শিখতে হয়। আর আমরা কি করি? আমরা কি করি? আমাদের নিজের ভবিষ্যৎ বানানোর জন্য একটা ক্লাস 2 এর একটা অঙ্ক শিখতে চাই না। কি চাই না? ক্লাস 2 এর একটা অঙ্ক। এই 2 এর অঙ্ক আমাদের সময় কোনো প্রোডাক্ট ছিল না বন্ধু। আমাদের সময় কোনো প্রোডাক্ট ছিল না। আমাদের সময় দেখার মতো কোনো ব্যক্তি ছিল না যে বলতে পারে 5,000 টাকা রোজগার করে। কোনো ব্যক্তি ছিল না যে বলতে পারি 5,000 টাকা রোজগার করে। কোনো প্রোডাক্ট ছিল না। কি ছিল আমাদের কাছে? আমাদের কাছে ছিল ক্লাস 2 এর একটা অঙ্ক আর সিনেমা প্রাণ ছিল। সেটাই দেখিয়েছি। সেটা দেখিয়ে 2 বছর রয়্যালটি আছে করেছিলাম। সেটা দেখিয়ে কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্ট নেই, সেটা দেখিয়ে করেছিলাম। আর এখন এত প্রোডাক্ট, এত প্রোডাক্ট, অ্যাচিভার ছড়াছড়ি অ্যাচিভার, লাখপতিরা বসে আছে এখানে। লাখপতিরা বসে আছে আর্টসেম থেকে, কোটিপতি বসে আছে আর্টসেম থেকে। চিন্তা করুন, এত কিছু থাকার পরও যদি আপনারা না করেন, বন্ধু আঙ্গুল ওঠানো খুব সহজ, একটা আঙ্গুল দেখানো ভীষণ সহজ। একটা আঙ্গুল যখন দেখাবেন না, 3টে আঙ্গুল নিজের দিকে তাকায়। তার মানে আপনি কারো শত্রু বা আপনার কেউ শত্রু না, আপনি আপনার নিজের শত্রু নিজে। আপনার শত্রু শুরু করে দিন, শুরু করে দিন। এই বিজনেস কোনো ছোট মোটো ব্যবসা না। আমি বলি, একটা মহিলা, একটা মেয়ে যখন 18, 19, 20, 21, 22, 23, 24 বছর বয়স হয়, বাড়িতে তখন বিয়ের কথা চলতে শুরু করে। Yes or no? বিয়ের কথা চলতে শুরু করে। যখন বিয়ের কথা হয়, দেখা পাকাপাকি হয়ে যায়, সেই মেয়ে আনন্দে ছটফট করে। তার স্বপ্ন জাগে যে আমার বিয়ে হবে, আমার এরকম একটা ঘর হবে, রাইট? আমার স্বামী আসবে, আমরা একসাথে বসবো, একসাথে চা খাবো। কত স্বপ্ন থাকে। গাড়িয়ে জানো কে দিদি ভুল বলছি? Yes or no? কত স্বপ্ন থাকে সেই মেয়ে। সে বিয়ে করে, তার কত স্বপ্ন নিয়ে সে বিয়ে করে, কত তার স্বপ্ন থাকে। কিন্তু বন্ধু কি হয়? কি হয়? আজকের দিনে আমরা পেপার খুলে কি পাই, ম্যাগাজিন খুলে কি পাই? মেয়েদের উপরে নির্যাতন, অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। শাশুড়ি তার বৌমাকে মারছে, ননদ তার বৌদিকে মারছে, শ্বশুর তার বউকে জ্বালিয়ে দিচ্ছে। ঘটনা ঘটছে কিনা? Yes or no? ঘটনা ঘটছে। না হলে মারছে স্বামী, যা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। কোথায় কে নেই? আমার সাথে কথা বলবো না, বলতে পারবো না। কোথায়? মেয়েটা যায় বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে, এসে দেয়, একবার দেয়, আবার 6 মাস পরে আবার অত্যাচার শুরু হয়। যা বাপের কাছে গিয়ে টাকা নিয়ে আয়। সে আবার যায়, আবার বাবার কাছে যায়, আবার টাকা নিয়ে আসে। আবার 3 মাস 6 মাস যায় না, আবার তার উপর অত্যাচার হয়। সে আবার যায় বাবার বাড়িতে, উঠোনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কোথায় যাচ্ছি আমি? আমার বাবার কাছে। যে ব্যক্তি আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছে, আমার বিয়েতে খরচা করিয়েছে, 2-2বার টাকা নিয়ে নিয়েছি, একটা বুড়ো লোক, সে কোথায় পাবে? সে বাবার কাছে আর যেতে পারে না। সে আবার যায় যে শ্বশুর বাড়িতে। যখন উঠোনে পা দেয়, সে আবার চিন্তা করে কোথায় পা দিচ্ছি, সেই তো আমাকে মারবে, আমার সাথে অত্যাচার করবে। তার চেয়ে দুঃখী আর কেউ হতে পারে না। সে হয়তো অনেক বোন হতে পারে, অনেক দিদি হতে পারে, হয়তো রেল লাইনে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়, হয়তো গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। এই ঘটনা ঘটে কিনা বন্ধু বলুন? এই ঘটনা ঘটছে।
কিন্তু বন্ধু আমি কথা দিতে পারি আপনাকে, প্রমিস করতে পারি, যদি নিজের মেয়েকে ভালোবাসেন, নিজের বোনকে ভালোবাসেন, কিচ্ছু না, তাকে আর্টসের বিজনেস জয়েনিং করে দিন, তাকে টেকনিক্যাল আচিভার বানিয়ে দিন, তারপর তাকে দিয়ে দিন, দিয়ে দিলে কি হবে জানেন? যখন টেকনিক্যাল আচিভার লক্ষ টাকার উপর রোজগার পারবে না, আপনার মেয়ে বা আপনার বোন যদি লক্ষ টাকা রোজগার করে বিয়ে বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, তার শাশুড়ি সকালে এসে বলবি, ও বৌমা কি খাবে তুমি? ও বৌমা সকালে ব্রেকফাস্টের জন্য কি বানাবো? হ্যাঁ, ও বৌমা তোমার কি চাই বলো? यार নিজের বউকে আপনার বোনকে আপনি বড় জায়গায় বানিয়ে দিতে পারেন আর্টসের বিজনেস দিয়ে। কারণ বন্ধু, কারণ पैसा खुदा नहीं तो खुदा से कम भी नहीं, पैसा अगर खुदा नहीं तो खुदा से कम भी नहीं, अगर आपके पास पैसा नहीं तो आपके पास खुदा भी नहीं, अगर आपके पास पैसा नहीं तो आपके पास खुदा भी नहीं, क्योंकि खुदा को पाने के लिए धूपबत्ती खरीदना पड़ता है, फूल खरीदना पड़ता है, फिर वो पूजा देना पड़ता है, भगवान को पाने के लिए पैसे खर्चा करना पड़ता है। पैसा 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 পয়সা একটা এমন জিনিস, আপনি পৃথিবীর যে কোনো কর্নারে চলে যান, যে কোনো কর্নারে আপনি তার ল্যাঙ্গুয়েজ জানেন না মনে রাখে না, আপনি তার ভাষা বোঝেন না মনে রাখে না, কিচ্ছু বোঝেন না মনে রাখে না, আপনি সাউথ আফ্রিকায় চলে যান, আপনি নরওয়েতে চলে যান, আপনি থাইল্যান্ডে চলে যান, আপনি ব্যাংককে চলে যান, পৃথিবীর যে কোনো কর্নারে চলে যান বন্ধু, আপনি এক একজন এক একটা কারেন্সি করে রাখেন, ডলার কোথায় পাউন্ড কোথায় ভাত এরকম আছে, আপনি জানেন না, শুধু বলবেন এই ভাষাটা সবাই বোঝে। এটা কি ভাষা? पैसा तो कैसा मैं ऐसा, राइट? पैसा है तो इज्जत है, पैसा है तो पत्नी है, पैसा है तो बच्चे हैं, पैसा नहीं तो पत्नी भी नहीं, बच्चे भी नहीं, कोई नहीं अपना, पैसा चाहिएगा, पैसा। পয়সা থাকলে সম্মান আছে। আমি আপনাকে আরেকটা কথা বলে দেই, এখানে যদি কেউ কোটিপতি থাকে আপনাদের এই এলাকায়, একটা কোটিপতি সে যদি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে না, লোকে কি বলে কি বেশি খেয়ে নিয়ে চলে বাড়ি ছেড়ে আসে, এ না? একটা গরিব লোক যদি পড়ে থাকে না, রোজ খায়, পয়সা আছে বেশি সম্মান পায়, তেমনি বললো পয়সা থাকলে ওয়াইফও সম্মান করবে, ওয়াইফও সম্মান করবে, পয়সা থাকলে সন্তান সম্মান করবে। আপনারা ভাবছেন না আমাকে সম্মান করে, সে ভয়ের সম্মান। আপনি আপনার ওয়াইফের স্বপ্ন পূরণ করতে পারছেন না, আপনি আপনার ওয়াইফের স্বপ্ন পূরণ করতে পারছেন না। সোহাগ রাতে তো অনেক গল্প বলেছিলেন, তোমাকে আমি ফোর হুইলার গাড়ি দেবো, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, সোহাগ রাতে তো অনেক গল্প বলেছিলেন, হ্যাঁ অনেক গল্প শুনিয়েছিলেন, তোমার মেয়ে করাবো, তোমার মতো কেউ নেই, বিশ্ব সুন্দরী তুমি, তুমি কি তুমি কি, কত গল্প বলা হয়েছিল। এখন এসে একটা মোটর সাইকেল, ওয়াইফ বলছে কি গো তুমি মোটর সাইকেল নিয়ে এসে কিন্তু গাড়ি দেবে বলছিলে, আরে তুমি জানো না, আরে তুমি জানো না ট্রাফিক এত জাম না, গাড়ি চালালে অসুবিধা হয়, কম্প্রোমাইজ হয়েছে। জীবনে আর কত কম্প্রোমাইজ করবো আমরা, করার দিন ছিল আজকে নেই, আজকে আমাদের সাথে আজকে আর দরকার পড়ে না কম্প্রোমাইজ করা, আজকে কম্প্রোমাইজ করার দরকার পড়ে না। এই ব্যবসাটা কেন আমরা 2 ঘন্টা ধরে বোঝাই, কেন বোঝাতে চাই বুঝি না। একটা দোকান পরিবর্তন করুন, একটা অঙ্ক শিখুন, জীবন পাল্টে ফেলুন, একটা অঙ্ক শিখুন। আমরা কি করি, বাচ্চাকে বলি বাচ্চা বাচ্চা বলে পড়াশোনা কর, পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর, লক্ষ লক্ষ টাকা খরচা করি, পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা কর, বাড়ি তো ছেড়ে আসছি। আজকাল তো ছেলে 14 বছরের হয়ে গেছে, তখন মা ছেড়ে আসছে, সবাই স্কুল থেকে নিয়ে আসছে, ছেড়ে আসছে। আরে বাচ্চাকে মানুষ হতে দাও না বাবা, আদর করলে নষ্ট হয়ে যাবে, শিখতে পারবো না। পৃথিবী এগিয়ে গেছে, আমরা সে পুরোদিনে পড়ে আছি, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা সে পুরোদিনে পড়ে আছি। বন্ধু কাম হচ্ছে পড়াশোনা, পড়াশোনা করে কি হবে, আর ভালো চাকরি পাবে, একটা ভালো চাকরি করতে হবে, একটা ভালো চাকরি করতে হবে। আমরা কি শেখাচ্ছি সন্তানকে, পড়াশোনা কর,
চাকরি মানে কাকে বলে? চাকরি, যা চাকরি করে কি বলা হয় তাদেরকে? আমরা আমাদের সন্তানকে চাকর বানাচ্ছি, আমরা আমাদের সন্তানকে একদম নিচে ফেলে দিচ্ছি, একদম নিচে নামিয়ে দিচ্ছি আমাদের সন্তানকে। আরে আমার সন্তান আছে, আরে পড়াশোনা কর, ভারতবর্ষের একটা নাম করা বিজনেস বানা, তাহলে পড়াশোনা কর। করতে হবে, কিন্তু ভালো। লাইফে এখন অপশন প্রচুর আছে। একটা সময় কি পাওয়া যেত? রিটায়ার করলে কি পাওয়া যেত? কি কি পেনশন। পেনশন কবে বন্ধ হয়েছে? 2004-এর পরে যারা জয়েনিং করছে খালাস। ইয়েস, খালাস। এবার চিন্তা করুন, আপনি আপনার চাকরি করছেন, আপনার সন্তান চাকরি করছে, সে পেনশন পাচ্ছে, সে চাকরি করতে চললো। আজকে তার বয়স যখন 50 বা 60 হবে, রিটায়ার করবে, সে টাকা পাবে? টাকা পাবে? টাকা পাবে না। আর তারপরে দিনের পর দিন যা পলিউশন বেড়ে চলেছে, সব টাকা বারবার খেয়ে যাবে। ইয়েস না? আর তারপর আমরা বাইরে ট্যাক্সিনার দোকানে গিয়ে ভেজাল দিতে থাকি, তার আমার ক্ষতি হবে কি না? ইয়েস না? ক্ষতির পর ক্ষতি হবে। আর এখানে কি বলে? আপনি বিজনেস করে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই বিজনেসের মজাটা কি দেখুন। দেখে গেছে কি আছে? তুই এখানে আসলে একজন আসলেই হবে। নাম বলুন। ভরত ঘোষ। ভরত বাবু, আপনার বয়স কত? 45 বছর। 45? 45। আইডি কার নামে আছে? আমার নামে। কার কাছে টাকা আসে? আমার কাছে। আপনার বয়স হবে 50, কার কাছে আসবে? আমার কাছে। আপনার বয়স হবে 60, কার কাছে আসবে? আমার কাছে। আপনার বয়স হবে 70, কার কাছে আসবে? আমার কাছে। আপনার বয়স হবে 80, কার কাছে আসবে? আমার কাছে। 80 বছর আপনি কাজও যদি না করতে পারেন, পয়সা কার কাছে আসবে? আমার কাছে। কাজ না করতে পারলেও পয়সা আসবে বন্ধু, কাজ না করলে পয়সা আসবে। চান না? চান না? চান না? আর যদি না চান, শত্রুকে 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 আমরা নিজের শত্রু হয়ে দাঁড়াবো বন্ধু। আজকে তাই বলে, থ্যাংক ইউ মমতা, থ্যাংক ইউ। তাই বলে এই বিজনেস থেকে যারা পেয়েছে, এই বিজনেস থেকে যারা গুরু হয়েছে, এই বিজনেসের স্বপ্ন থাকে রয়্যালটি অ্যাচিভার হওয়ার। এটা স্বপ্ন থাকে মানুষের, এই বিজনেস জয়েনিং করলে আমি কবে রয়্যালটি অ্যাচিভার হবো। ইয়েস আর নো? আমারও স্বপ্ন ছিল। এই বিজনেস থেকে যে রয়্যালটি হয়েছে দেখতে চান? সেই গুরুকে দেখতে চান? ওরা এই বিজনেসের গুরু উপাধি পেয়ে যায়। দেখতে চান? দেখো, আপনাদের হাত তালে, মন করে হাত তালে বলেন, আমি দেখবো all the royalty achievers, please come on the stage. All the royalty achievers, please come on the stage. Thank you. আজকে এই বিজনেসে এনারা রয়্যালটি অ্যাচিভার, এনারা ইচ্ছা করে ব্যবসায় কেউ আসেনি। কেউ ইচ্ছা করে ব্যবসায় আসে না, সবার সাথে একটা গল্প থাকে। আজকে এনারা ব্যবসায় এসছে, এরাও হয়তো একদম কোথাও বসে মিটিং শুনছিল, মিটিং থেকে হয়তো কোনো ব্যাপারটা ভালো লেগে গেছে, বিশ্বাস লেগেছিল, বিশ্বাসের সাথে এরা ব্যবসাটাকে শেখার চেষ্টা করেছে, আর্টসের প্ল্যানটাকে শিখেছে, আর্টসের সিস্টেমটাকে শিখেছে, সেমিনারে কি গুরুত্ব সেটা শিখেছে, সেমিনারে কেন শিখতে হয় সেটা শিখেছে। এরা ভারতবর্ষে সব জায়গায় ব্যবসা করতে পারে, এরা যেখানে দাঁড়ায় সেখান থেকে ব্যবসা শুরু করে। এরা হচ্ছে সেই লিডার যাদেরকে পাওয়ার জন্য লোকে তাকিয়ে থাকে যে আমার রয়্যালটি স্যার কবে আসবে, আমাকে রয়্যালটি অ্যাচিভারকে বানাবে। ইয়েস,
তো আমি জানতে চাইবো এনারা সবাই লিডার, আর এনাদের নিজের সেমিনার থাকে, এনারা আরামে 2 ঘন্টা 3 ঘন্টা বলতে পারে, প্রচুর এক্সপিরিয়েন্স আছে এনাদের কাছে। কিন্তু আজকে আমাদের কাছে সময় কম আছে, খুব ছোট্ট জায়গায় বলবেন না কোথায় থাকে, আর সেবার আমি কি করতো, প্রথম ইনকাম কি আর টোটাল ইনকাম কত। জয় আসছে। নাম বিভাস কুমার সাহা। আরসি বিজনেসের আগে একটা ট্রেডিশনাল বিজনেস ছিল। আরসি বিজনেসের প্রথম ইনকাম যেটা এসেছিল, আরসি বিজনেস জয়েন করার পর 3 মাস পরে 517 টাকা। আর হাইয়েস্ট ইনকাম যেটা এসেছে সেটা প্রায় 46,000 প্লাস, টোটাল ইনকাম 19.5 লাখ টাকা। আপনারা ট্যাক্স বসাবেন, ট্যাক্স বসাবেন নিজের সম্পর্কে। যেমন ভাত টাকা দিলে শরীর ভালো থাকে, এটা জানেন তো? হ্যাঁ, এটা নিজের জন্য দিন না। আরসিএম বলে সব জায়গায় সুস্থ থাকবো, হাত খালি থেকে সুস্থ থাকবো। ইয়েস, থ্যাংক ইউ। জয় আরসিএম। নাম হচ্ছে গদাধর হালদার, বাড়ি পুরুলিয়া। ছোট্ট আগে আমি আরসিএম করার আগে মাছের বিজনেস করতাম। প্রথম ইনকাম হচ্ছে 720 টাকা, টোটাল ইনকাম 9 লাখ প্লাস। যেদিন আপনারা দাঁড়াবেন না, কেউ হাত তুলে দেবে না, কেউ হাত তুলে দেবে না। মিটিং শেষ, হাত তুলে দিচ্ছে, মিটিং করবো। নাম আব্দুল মুবিন, বাড়ি দমকলের অন্তর্ভুক্ত। এই সিস্টেমে আমার আসা 5 বছর হলো। এই হলেই তাপস মন্ডল এক ভদ্রলোক এসেছিলেন এবং তার কথা শুনে আমি 1 সেকেন্ডও দেরি করিনি, সেই দিনে আমি জয়েন হয়েছি এবং আমার আসা এখানে 5 বছর হলো। তো আমি আসার আগে আমি ছিলাম আমি এখন বর্তমানে অবসরপ্রাপ্ত প্রাইভেট স্কুলের মাস্টারমশাই। তো আমার বর্তমান হাইস্ট ইনকাম আছে 26,100 টাকা এবং টোটাল ইনকাম প্রায় 4 লাখ। থ্যাংক ইউ। জয় আরসিএম। নাম তপন বিশ্বাস, বাড়ি দেবগ্রাম। এই বিজনেসে ফার্স্ট জয়েনিং করি, তার আগে অন্য প্রফেশনে ছিলাম। অনেক কিছুই করেছি, পেপার বিক্রি করা থেকে শুরু করে, রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে, তারপরে একটা প্রাইভেট কোম্পানিতে জব, তারপরে আরসিএম বিজনেসে এন্ট্রি। ফার্স্ট 2014 সালে জয়েনিং করি। তখন এই বিজনেসের ফার্স্ট ইনকাম ছিল যেটা সবারই আছে এরকমই, মিনিমাম যেটা আছে সব থেকে নিম্নতম, যেটা মিনিমাম 54 টাকা ইনকাম ছিল। আর হাইস্ট ইনকামে যদি কথা বলি, লগভগ 42,000 টাকা ইনকাম আছে। আর আমি এই মুহূর্তে 8% রয়্যালটি কভার করি, তা যেখানে দাঁড়িয়ে একটা নেওয়ার ইনকাম 40-এর উপরে থাকে। আর এই বিজনেস থেকে টোটাল ইনকামের কথা যদি বলি, টোটাল 20 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম আছে। আরসিএম থেকে কোনো স্বপ্ন ছিল এটা কিছু কেনার আছে, কিন্তু যদি কিনেছেন? অবশ্যই স্যার, সব থেকে বড় স্বপ্ন, এটা আমার নয় সবারই থাকে, যে ভালো গাড়ি ভালো বাড়ি। তা এই বিজনেসে আসার আগে সেরকম খুব একটা বাড়ি ছিল না, তা মাথার উপরে ছাদ করেছি। আর তার আগে আমি একটু ছোট্ট কথা বলি, এই বিজনেসে আসার আগে আমার জীবনে সব থেকে বেশি সংঘর্ষ ছিল, যেটা যে আমি এই বিজনেসকে স্টার্ট আপ করার আগে অ্যাজ এ লুজার ছিলাম। 15 লক্ষ টাকার উপর আমার মাথার উপর ঋণ ছিল, সেই ঋণ আজকে দিনে শোধ করেছি। তারপরে বাড়ি করেছি, আজকে দিনে আমি 2 বাইক করেছি, আজকে দিনে বাইক দিয়ে আজকে 4 চাকা গাড়ি কিনেছি। খুলছে খুলছে না, এখনো খুলছে না, নাহলে খুলবেই না। জয় আছেন। নাম শঙ্কর বিশ্বাস, বাড়ি জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। 26 মাস হলো আরসিএম বিজনেসে যুক্ত হয়েছি, অর্থাৎ 24 মাসের স্টুডেন্ট। আজ থেকে 13 মাস আগে এই রয়্যালিটি প্রিন্ট অ্যাচিভ করেছি। এর আগে আমি দীর্ঘ 15 বছর ব্যাংকিং সেক্টরে চাকরি করতাম, তার অনেক ইতিহাস আছে যে কেন আজ আমি আরসিএম। বর্তমানে ফুল টাইমার আরসিএম বিজনেসম্যান। সর্বপ্রথম মাসের ইনকাম ছিল 212 টাকা, হাইস্ট ইনকাম 32,560, অল ওভার ইনকাম 4 লাখ প্লাস। থ্যাংক ইউ।
মহিলা না, আমরা পুরুষ। আমরা বয়স বলতে লজ্জা পাবো। হ্যাঁ, আপনার বয়স 70+। নাম জানি কুন্ডু, আমি এখন ভাবি বয়স কারো 25, কারো 27, কারো 30, আমি কেন ওই জীবনটাকে আর সেভ পেলাম না। তোমার বয়স আমার 55+, আমার 42, 55+। প্রথম ইনকাম 500 সামথিং, টোটাল ইনকাম 25 লাখ অ্যাবাভ। যে কথাটি বলছিলাম, এবার দেখুন বাস্তব কিনা। আপনাকে আপনার সন্তানের কাছে কোনোদিন হাত পাততে হবে না। আমি দিই, আমি দিয়ে থাকি প্রতি মাসে টাকা। আর কি হতে পারে? এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? এর থেকে বড় আনন্দ হতে পারে? আমি 700 টাকা দিয়ে দেই প্রতি মাসে। আমাকে হাত পা ছেলে বউ হাত পাতে। নাম রাজীব হোসেন শেখ, রশিকপুর মুন্ডিয়া বাড়ি। পেশা আমি টেলারিং করতাম, এখনো টেলারিং করি। আমি প্রথম ইনকাম প্রথমত খেয়াল করিনি, 3 মাস পর মোবাইলে যখন মেসেজ আসে 516 টাকা হয় 3 মাস পর। তারপরে ব্যবসাটা শুরু করি, ধীরে 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 এই জায়গা থেকে আমার 3.5 লাখ প্লাস। নাম সঞ্জয় সাহা, বাড়ি বালিরঘাট। পেশায় একজন হকার ছিলাম, দোকানে দোকানে মাল দিয়ে বেরোতাম। 5-6 বছর আগে সিস্টেমটা পাই। প্রথম 1 বছরে কোম্পানি ঢিল লিখে আমাকে 426 টাকা পাঠিয়ে দিয়েছিল, কারণ প্রথম দিকে গুরুত্ব দিতাম না, সেভাবে অল্প অল্প মাল করতাম। এবং টোটাল যখন লিডারশিপ পাই তখন আমার ইনকাম ছিল ইন্ডিয়া গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পর 33,000 টাকা, এবং টোটাল এই বিজনেস থেকে 5.5 লাখ টাকার উপরে ইনকাম করছি। নাম বাইনুল আনসারী, বাড়ি অম্বরপুর, দমদম থানা। আজ থেকে 26 মাস থেকে এই বিজনেস আমার কাছে এক অপরচুনিটি সুযোগ হিসাবে। তো প্রথম যখন পরিবর্তন কারের কাছে আসে তখন কিন্তু সরাসরি কিন্তু চেনা যায়। কোন পরিবর্তন যদি কখনো আসে আমরা ডাইরেক্টলি বুঝতে পারি না, পরে ইনডাইরেক্টলি বুঝতে পারি। তারপর যখন পরিবর্তনটা আসে আমি প্রথমে বুঝতে পারিনি, বাট পরিবর্তনকে ঘটায় উপরওয়ালা। আসতে তো পারে যে কোনো কারো মাধ্যম দিয়ে। তো আজকে এই পরিবর্তনের সঙ্গে থেকে থেকে প্রথম স্টেটমেন্ট যেটা দেখিয়েছিল 88 টাকা প্রথম। হাই সিস্টেমে যদি কথা বলি 27,829 টাকা 1 মাসের ইনকাম। আর একটা মিটিংয়ে গিয়ে আমি যেটা শিখেছিলাম, আমার শরীরে স্বপ্ন জন্মায় যদি কেউ 3 বছর কন্টিনিউ প্রতি মাসে এরকম একটা সেমিনার দেখতে আসতে পারে। কি বললাম? প্রতি মাসে যদি কেউ এইরকম ভাবে একটা সেমিনার দেখতে আসতে পারে আগামী 3 বছর, তাহলে কটা হবে? 3 × 36টা। ইয়েস না নো? কিন্তু 37 নাম্বার সেমিনার দিনার হবে যিনি 36টা সেমিনার কভার করবে। আর আমার স্বপ্ন একটাই, এখনো 36টা সেমিনার হয়নি, তবে আমার কনফিডেন্স আছে, আমার আত্মবিশ্বাস আছে, আগামী 37 নম্বর সেমিনার মাইনুল আনসারী করবেই করবে, করবেই করবে। আর এটা বিষয় রাখেন প্রত্যেকে শিকার জন্য প্রতি মাসে একবার করে সেমিনার আসুন। আর হলে গিয়ে প্রত্যেকে যারা বসে আছেন তারা দেখবেন অন্তত একজন ব্যক্তি আগামী সেমিনারে নিয়ে আসবো। পারবে? যদি আমরা এখানে নেয়ার এবং 300 লোক থাকি, যদি একটা লোক আনি, হলে জায়গা দেওয়া যাবে? দেওয়া যাবে? বাট আমাদের মাইন্ডসেটটা লক করে আছে, তবে নিজে চায় না। এই মাসে কাদম সিং রাঠি যে প্রোগ্রাম ছিল সেটা আমি গেছি, কারণ আমাকে শিখতে হবে, তবেই আমার টিমের লোক থাকবে, আমাকে শিখতে হবে। আর আমার সকল হেডলাইনকে জানাই, সকল লাইনকে জানাই, সকল আপলাইনকে জানাই, জিনাদের কারণে, জিনার সহযোগিতা আজকে এই জায়গায়। তো সকল আমার লাইফলাইনকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল
লাইফ লাইনের জন্য, হার্ট লাভের জন্য একবার জোরদার হাত তালি চাইছি। ইয়েস, থ্যাংক ইউ। পয়সাটা কি জিনিস আমি বলি। একবার স্বামী স্ত্রী রাতে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী রাতে ঘুমিয়ে আছে, রাত 2টো বাজে। স্বামী ঘুমিয়ে পড়েছে, ওয়াইফ তার স্ত্রী টিভি দেখছিল। টিভি দেখে স্বামীকে বলছে আরে উঠিয়ে না উঠিয়ে না উঠিয়ে না। তো স্বামী বলছে क्या बात है? बोले उठो ना उठो ना उठो ना। तो स्वामी घूमते बच्चे क्या बात है बता ना। अरे आप सो रहे हो। बोले हाँ। बोले आप क्यों सो रहे हो? बोले क्यों क्या हुआ? बोले टीवी में देखो ना शाहरुख खान काजल को कितना प्यार कर रहा है। टीवी में देखो ना शाहरुख खान काजल को कितना प्यार कर रहा है, आप तो मुझे प्यार ही नहीं करते हैं। तो हुई बोलती अरे सुन सुन सुन, शाहरुख खान काजल को प्यार करने के लिए 5 करोड़ लगता है कि तो मुझे 5000 दे, मैं दिखाता हूँ प्यार कैसे किया जाता है। तो পয়সা আজকে বউরা ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, বুঝলেন তো? আর বউরা ভালোবাসবে না কেন? এখন এদের পকেটে কত টাকা থাকে এবার জানেই না, কবে যে বেরিয়ে যায় সেটাও বোঝে না। কতটা পকেট মার হচ্ছে আপনাদের? হ্যাঁ, কারণ পৃথিবীতে যদি সবচেয়ে বড় পকেট মার থাকে সে হচ্ছে ওয়াইফ। ওর মতো পকেট মার কেউ নেই। একটা পুলিশ অফিসারও কিছু করতে পারে না নিজের বাড়িতে। পুলিশ অফিসারে যদি পকেট মেরে দেয় সে পুলিশ অফিসার কিচ্ছু করতে পারে না, কারণ সব জায়গায় সে সব কিছু করতে পারে, ওয়াইফের কাছে তার কিছুই চলে না। আর একটা কথা বলি বন্ধু, আজকে এরা যারা সাকসেস আছে এরা বলবে কি বলবে না, আমি স্বীকার করি আমি রাজকুমার চান্দায় পেয়েছি 20% আমার ক্যাদি, 20% আমার ক্যাদি, 80% আমার ওয়াইফের ক্যাদি। ওয়াইফের সাপোর্ট না থাকে এইটা তো আমি চাইবো পুরো ফ্যামিলি মিলে ব্যবসা করুন। এই পিন এর পরের বার যখন আসি আমি যেন এদিকে বড় পিনে দেখতে পাই, আর পুরো ভারতবর্ষে যেন ডমিনেট করতে পারে সব ডাইনামিক লিডার এরা সব ডাইনামিক লিডার। আর বলছেন না সত্যি বয়সটাই ছোট বয়সে আমি দিতাম, হয়তো কাজে আসতাম, বড় বয়সে দুঃখ নেই, একটা জায়গায় পৌঁছে গেছে, সবাই পৌঁছবে, এনারা পৌঁছে গেছে, কিন্তু আপনি কবে পৌঁছবে? আপনি কবে পৌঁছবেন নিজেকে জিজ্ঞাসা করুন। আজকে বাড়ির সামনে যাবেন, বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন আর নিজেকে কোশ্চেন করবেন আমি জীবনে লাস্ট 10 বছরে কি করেছি, লাস্ট 10 বছরে আমি কি কি তৈরি করতে পেরেছি। চিন্তা করবে, দেখবেন হয়তো একটা বড় ছিল, কিন্তু এখানে 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছরের মধ্যে এরা লক্ষ লক্ষ টাকা আসিয়ানকে রোজগার করেছে, স্বপ্ন পূরণ করেছে। ছোট ভাই কি বললো, কি কাজ করতো, সে ভাই থেকে 15 লক্ষ টাকা ঋণ শোধ করেছে, 2 হুইলার 2টো বাইক কিনেছে, 4 হুইলার গাড়ি কিনেছে। আমি এই জন্য বলতে পারলাম যে আমি সৌভাগ্যবান যে আজকে তার গাড়িতে করে আমি এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। सपना अगर देखना है ना, बड़ा सपना देखा करो। सपना अगर देखना है, বড় স্বপ্ন দেখুন। আর যেদিন আপনার স্বপ্ন থাকবে না সেদিন ভাববেন পৃথিবীতে আর আপনার আমার বাঁচার কোনো অধিকার নেই। ইয়েস অর নো? ইয়েস অর নো? এবার এনাদেরকে দেখলে এনাদেরও গুরু আছে, কাকে রাখবো? এনাদের গুরুকে রাখবো যাদেরকে বলা হয় টেকনিক্যাল অ্যাচিভার। টেকনিক্যাল অ্যাচিভার টেকনিক শেখায়, বিজনেস কিভাবে করবে, প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর, এরা প্রচুর নলেজ দিয়ে থাকে, এরা আপডেট থাকে। এসব দেখতে চান? দেখতে চান? দেখতে চান? আমি টেকনিক্যাল অ্যাচিভার ডাকার আগে আমি চাইবো আপনারা এদিকে কিভাবে সম্মান করেন, হাত তালি দিয়ে না জানলে আপনাদের ব্যাপার। আমি দেখবো অল দ্য টেকনিক্যাল অ্যাচিভার
মাথার ঘাম ফেলে ফেলে রোজগার করে এই জন্য কি করে মানুষ আজকে দিনে মাথার ঘাম ফেলে রোজগার করে আমরা কি করি জয় হোক নাচ করে করে রোজগার করে এক নাচের থ্যাংক ইউ জয় আছে। নাম ভরত ঘোষ, বাড়ি পাশের গ্রাম ধরাদহ। বিগত কয়েক বছর থেকে বিজনেসটা শিখছি এবং শিখতে শিখতে বেশ ভালোই আছি, কারণ ছিলাম জিরো, আসছেন বিজনেসের দৌলতে এবং অফলাইন হার্ডলাইনের দৌলতে হয়ে গেছে জিরো। তো যার দ্বারা এই বিজনেস পেয়েছিলাম, যিনি আমার গুরুদেব, তার নাম না করলে না বিভাস কুমার সাহা। আর যার দৌলতে আসছেন পেয়েছিলাম তিনি হচ্ছেন আমাদের সেই গুরুদেব যে 70 বছর প্লাস বয়স, এখনো ভুলে গেল, মিস্টার জয়দেব গুরুদেবের হাত ধরে। আর যে গুরু মহাগুরু যার হাত ধরে বিজনেসকে শিখছি, তিনি আমার সাথে স্টেজে আছেন, মিস্টার অনুপ কুমার বিশ্বাস, টেকনিক্যাল আমার কাছে বিজনেস শিখি। তো প্লিজ আরেকবার হাততালি দেবো অনুপ কুমার বিশ্বাসের জন্য। এবং গুরু মহাগুরু সেই যে অনেক দূর থেকে আমাদেরকে সব সময় বিজনেস করার উৎসাহ জাগায় এবং মোটিভেশন এডুকেশন সমস্ত কিছু আমাদের ভেতরে ঢুকিয়ে দেয় এবং আমাদের ভেতরে প্রচণ্ড সাহস যোগায় যে আপনাদের টিমে প্রচুর রয়্যালিটি, প্রচুর টেকনিক্যাল অ্যাচিভার বাড়াবে। আগামী 1 বছরের মধ্যে 2023 সালের মধ্যে তার জন্য ভারত রেডি হন। তো সেই একজন ব্যক্তি মিস্টার শ্যামল মণ্ডল, তার জন্য তো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যে সঞ্জীব গোয়েঙ্কা, তার জন্য হাততালি চাইব। এবং আমাদের কাছে যে আরো সাহস জুগিয়ে দিল, অসাধারণ আনন্দ দিল এবং এডুকেশন দিল এবং আমাদেরকে মোটিভেশন দিল এবং আনন্দের সঙ্গে যে প্রোগ্রামকে আমাদেরকে মানে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি তার জন্য এবার হাততালি দেবো মিস্টার রাজকুমার কন্ডাক্টর। দেখুন, এই বিজনেস করার আগে আমি করতাম দুধের ব্যবসা, জাস্ট বাড়ি গরু দিয়ে বেড়াতাম। এই দুধের ব্যবসা করতে করতে আসছেন বিজনেস করা শুরু করেছিলাম। বিগত 4.5 বছর 5 বছর দুধের ব্যবসার সঙ্গে পার্ট টাইম হিসেবে আসছেন বিজনেস করছিলাম। তো পার্ট টাইম বিজনেস আসছেন বিজনেস করতে করতে যখন 4.5 বছরের মধ্যেই এই দুধের বিজনেসের যে ইনকাম, সেই ইনকামকে টপকালাম, তখন দুধের বিজনেসটা ছেড়ে দিলাম। কিন্তু তার আগে স্যার রয়্যালিটিতে বেরিয়েছিলাম আর ইনকাম হয়েছিল 10 লক্ষ প্লাস। আমার কাছে ব্যবসা আছে যে পার্ট টাইম দিয়ে সন্ধ্যাবেলা স্নান করে খেয়ে দিয়ে একটু বাবুর মতো বেরিয়ে মানুষের সঙ্গে একটু গল্প করে মাত্র 4.5 বছরে 10 লক্ষ ইনকাম হয়। স্বপ্ন দেখেছিলাম যে হয়তো দুধের ব্যবসা ছেড়ে যদি ঝাঁপ মারি তাহলে ইনকাম হয়তো আরো বড় হবে, নিজেকে বিশ্বাস করেছিলাম। তো বিশ্বাস করার কারণ ঠিক 6 মাসের মধ্যে টেকনিক্যাল অ্যাচিভার হয়ে গেছে এবং প্রথম চেক যেটা সেটা 5 মাসে পেয়েছিলাম 526 টাকা, আর লাস্ট যেটা পেয়েছি 61,160 টাকা। আর তাছাড়া যেটা পেয়েছি টোটাল যেটা পেয়েছি সেটা হচ্ছে 19 লাখ প্লাস। বন্ধু, এটাই আসছে যদি আমরা নিজের প্রতি বিশ্বাস করি, আর যদি প্রোডাক্টের প্রতি বিশ্বাস করি, আর যদি কোম্পানির প্রতি বিশ্বাস করি, কোম্পানির মালিকের প্রতি বিশ্বাস করি এবং আমরা যদি এই বিজনেসকে বিশ্বাস করে নিজের মতো করে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, আপলাইনদের যদি 100% কথা মেনে চলি, তো গ্যারান্টি আছে শুধু টেকনিক্যাল না স্যার, এই আমার পাশে দাঁড়িয়ে আছে যে রবি আছে না, রবি হয়ে যাবে। তো আমি তো মাত্র 2 ক্লাস পাস, আমার থেকে এডুকেটেড ব্যক্তি অনেক আছে। আমি মাত্র 2 ক্লাস পাস, কিন্তু আমি একজন ব্যক্তিকে দেখে আমি শিক্ষা পেয়েছিলাম, যিনি রাজা বাবু, যে হাতে পায়ে এরকম ভাঁজ দেওয়া অথচ নিজের প্যান্ট শার্টটা পরতে পারে না, নিজে হাতে তুলে খেতেও পারে না, তার ভিডিও দেখেছিলাম মোবাইলে। তার ভিডিও দেখে আমি দেখছি এই ব্যক্তি যদি পারে তবে আমি কেন পারবো না, এই ব্যক্তি যদি টেকনিক্যাল হতে পারে তাহলে আমি কেন পারবো না। নিজের গালের সাথে থাপ্পড় মেরেছিলাম, আর কেন ভালো তুই পারবি না, কারণ ওই ব্যক্তি চলতে পারে না, ওই ব্যক্তি হাঁটতে পারে না, তবুও যদি পারে তাহলে ভালো তুই কেন পারবি না। আগুন দাঁড়িয়ে যেদিন প্রথম আমাকে অনেক ভিডিওটা আমি দেখেছিলাম, তারপর আপলাইন যা বলে তাই শুনি, আপলাইন যেটা করায় আমি সেটা করি,
আপলাইন যেটা দেখায় আমি সেটা দেখি, প্রত্যেকটা আপলাইনের কথা মেনে চলে আজকে জিরো থেকে হিরো হয়েছি। আগামী দিন আমার যত হার্ডলাইন আছে আমি চাই জিরো থেকে হিরোর জায়গায় আসুক, আর প্রত্যেকটা আপলাইনের কথা মেনে চলে খুব শর্ট টাইমে রয়্যালিটি টেকনিক্যালের মতো জায়গায় আসুক এবং ভালো একটা ইনকাম করুক এবং স্বচ্ছন্দে বেঁচে থাকুক। জয় আসি। একবার ধরে হাতটা লাগবে যায়। মানুষ যদি ভেবে নেয় আমি এটা করব, কেউ আটকাতে পারে না। ইয়েস, আসছে যে আপনি যদি ভেবে নেন আপনি করবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আরেকজন ডাইনামিক লিডার মিস্টার বিশ্বাস, আরসিএফটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আরসিএফের জন্য তার কাছে দিন রাত বলে আলাদা কিছু নেই, কোনটা সকাল কোনটা রাত সে জানে না। আরসিএফের পাগল। আরসিএফ কি হয় আমি আপনাকে বলি, আপনারা কি চান অনুবিশ্বাস হতে চান? চান? ধরুন অনুবিশ্বাস হতে চান, ওই জায়গায় যেতে চান, তাহলে কিভাবে যাবেন জানেন? অনুবিশ্বাস হচ্ছে একটা ইঞ্জিন, রাইট? আপনি হচ্ছেন কি বগি। অনুবিশ্বাস ধরো তোমার এখানে, ধরো তোমার। এবার অনুবিশ্বাস যেখানে যাচ্ছে আপনাকে নিয়ে যাচ্ছে কিনা বলুন? হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। আপনি যদি ওনাকে যেতে চান ধরে নেন, ধরে নেন, পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। সবার আগে স্যারের জন্য একবার হাত তালি চাই। আশা করি আজকে উনি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে গেছেন আর্টস বিজনেস কেন করা উচিত আর কিভাবে করা উচিত। হ্যালো, স্যারের প্রোগ্রাম যেটা আজকে করলেন আপনাদের মাথায় কি ঢুকেছে? স্যার যেটা বোঝাতে চেয়েছেন প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়েছে। আচ্ছা, কতজন বুঝেছেন? আর হাততালির মাধ্যমে বোঝেন কতজন বুঝেছেন? দেখুন, আমার বাবা একটা কথা বলেন, বারবার বলেন, এখনো বলেন যে গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব হয়ে মরা পাপ। এই বিজনেস করার আগে ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত ছিলাম, যেখানে ইনকামও ছিল, সব ছিল, কিন্তু লাইফ ছিল না। যে লাইফটা আজকে স্যার আপনাদের সামনে দেখালো। আপনি যাই করুন না কেন টেনশন আপনার থাকবে, কারণ আপনি যে ফিল্ডে থাকেন না কেন সেখানে কম্পিটিশন থাকবে। কিন্তু যেদিন থেকে বিজনেসটা শুরু করেছি এখানেও কম্পিটিশন ছিল, এখানেও স্ট্রাগল ছিল, বাট 4 থেকে 5 বছর বিজনেসটাকে মন দিয়ে করার পর যখন ইনকাম আগে স্টার্ট হয়, যখন সিস্টেম তৈরি হয়ে যায়, সিস্টেম থেকে কন্টিনিউ ইনকাম আসতে থাকে, বিশ্বাস করুন তারপর থেকে টেনশন করে কি জিনিস এখনো বুঝতে পারি না। টেনশন দিয়ে কি জিনিস আগে বুঝতে পারি। গত মহামারী করোনা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে ইনকাম কি জিনিস। হ্যালো, আর ইনকাম করার জন্য আমাদের কি করা উচিত। কিন্তু আর্টস বিজনেস দেখিয়ে দিয়ে গেছে আর্টস বিজনেস সিস্টেমের পাওয়ার কি জিনিস। কারণ করোনার মধ্যে এরকম মহামারী যায় আসুক না কেন, মানুষকে রোজ লবণ, হলুদ, তেল কিনে খেতে হবে। আর যতদিন মানুষ কেনাকাটা করে খাবে ততদিন আর্টস বিজনেস থেকে তারা ইনকাম পেতে থাকবে। শুধু সিস্টেমটাকে ভরসা করুন, বিজনেসটাকে ভরসা করুন, কারণ সিস্টেম এবং বিজনেসটাকে ভরসা করে একনিষ্ঠভাবে করে গেছে, তার ফলস্বরূপ আজকে এই বিজনেস থেকে নিয়ার অ্যাবাউট 68 লাখ ইনকাম করা হয়ে গেছে। 68 লাখ টাকা ইনকাম করেছি, বিশ্বাস করুন এর থেকে বেশি খুশি পেয়েছি যখন আমার হার্ডলাইনরা বলে কেউ 19 লাখ, কেউ 20 লাখ, কেউ 9 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 4 লাখ ইনকাম করে। এই বিজনেসটা একা সফল হওয়ার বিজনেস নয়, আপনাদেরকে নিয়ে সফল হওয়ার বিজনেস। যদি আপনারা আমাদেরকে সঙ্গ দিতে পারেন, গ্যারান্টি আছে আজ ভরতদা, বিভাস, তাপসের মতো ছেলেদেরকে রয়্যালিটি টেকনিক্যালের জায়গায় আনতে পেরেছি, আগামীতে আপনাদেরকেও সেই জায়গায় নিয়ে যেতে পারবো। আপনার হাত খুব কঞ্জুস আপনারা। এবার আমি যাকে দেব আমি কিন্তু তাকে বেশি কথা বলতে দেবো না, বাস্তব। কারণ আগের মাসে এই মঞ্চে এখানে প্রোগ্রাম হবে
আগে কথা দেয় আপনারা সবাই নতুন একটা করে লোক নিয়ে আসবেন, আনা উচিত কি না? আনবেন? সেই আগের মাসে যে প্রোগ্রাম করবে সে অন্য কেউ না, আপনাদের প্রিয়, আপনাদের ভালো চায় ভালো মানুষ, আর কেউ না, মিস্টার শ্যামল মন্ডল বাবু। One of the most dynamic leader, উনি আরসিএম এর জন্য পাগল। ভারতবর্ষের যে কোনো কর্নারে যেতে বলুন যেতে রাজি আছে। উনি কখন কোথায় থাকে আমি নিজেও বুঝি না ভালোভাবে, মাঝে মধ্যে ফোন করে বলে ভিআরে আছি, কখনো বলে এই আছি, কখনো বলে এই আছি। উনি চায় আরসিএমে আমরা যখন আসছিলাম আজকে আমাকে খালি বললো মুন্নাদা এমন কিছু করো, অনেক ব্যক্তি আছে যাদের স্বপ্ন আছে পূরণ করতে চায়, ওরা যেন পূরণ করতে পারে, ওরা যেন রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার হতে পারে। তুমি যতটা পারো ওরও কিন্তু অনেক আর্থেকটা বুঝিও। প্রাণ প্রাণ খুলে বলে আপনাদের ভালো চায়, আপনাদের রয়্যালটি অ্যাচিভার দেখতে চায়, আপনাদের টেকনিক্যাল অ্যাচিভার দেখতে চায়। এমন একটি ব্যক্তি যে আগের মাসে আসছে, আপনারা হল পুরো ভরিয়ে দেবেন। Yes! দেবেন? দেবেন? আমার পুরনো সাথী, অনেক পুরনো সাথী আমরা একসাথে অনেক পথ চলেছি। আমি ওনাকে চিনি, জানি, বুঝি। সেরকম একটা দেখতে মিস্টার শ্যামল মন্ডলের জন্য জোরে হাতে নেমে যায়। বাস্তবে আমি শ্যামলদাকে বেশি কিছু বলতে দেবো না, কারণ খিদে যেন থাকে আপনাদের। ইয়েস, খিদে যেন থাকে। সব যদি দুটো তো বেশি কথা বলে দিলে, আরে আমি তো শ্যামল বাবু শুনে নিয়েছি। শ্যামল বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে বসে বসে মুন্নাদার প্রোগ্রাম দেখছিলাম, ভাবছিলাম যদি রাত্রিবেলা শোয়ার আগে যদি এই প্রোগ্রামটা আপনারা একবার মনে করে প্রতিদিন শুতে পারেন, আগামী 6 মাসের মধ্যে যারা এখানে বসে আছেন প্রত্যেকে রয়ে গিয়েছিল। 17 বছর আগে আমি 1999 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশে চাকরি পেয়েছিলাম। আমাকে বাড়ির লোক করতে দেয়নি বলে পুলিশের চাকরি ঝামেলা, এইখানে সেখানে দৌড়াদৌড়ি করে সারা টাকা ঘুরে বেড়াচ্ছ, চাকরি ঘুরে বেড়াচ্ছ। তারা আমাদের বাড়ির লোক প্রত্যেকটা, আমি আমার মা বাদের প্রত্যেকের গভর্নমেন্ট চাকরি জব করে। তো বাঙালিদের মধ্যে না পরে দিয়ে বলবো, পারেন না, ঠিক আছে। এই সিস্টেম থেকে আমি 17 বছর কাজ করেছি, 17 বছরে বেশি ইনকাম করতে পারিনি। এই সিস্টেম থেকে আমি ইনকাম করেছি 1,40,00,000 টাকা। কি না করি, আমার ফেসবুকটা ফলো করে দেখবেন, প্রত্যেক বছর ভালো ভালো গেম কে করেছি, আমি করেছি না। আমাকে সিস্টেম আর্টসের বিজনেস এখান থেকে জীবনে সব কিছু পাওয়া যায়। আগে যদি মাইন্ড চেঞ্জ করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, 100% গ্যারান্টি চাকরি পাবেন। থ্যাংক ইউ, জয় আরসি। সময় জোরে হাতে লেগে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? করা উচিত, করনা চাইয়ে। করতে গেলে কি করতে হবে? প্রথমে আপনাকে বিজনেসে জয়েনিং করতে হবে। জয়েনিং করার জন্য আপনার কিচ্ছু লাগবে না। বাড়ির যে প্রোডাক্টগুলো কেনেন, লবণ, হলুদ, চা, পেস্ট, চা কেনেন, 2000 টাকার প্রোডাক্ট কিনবেন শুধু। সাথে 1 কপি ফটো দেবেন কেওয়াইসির জন্য, রাইট? আপনার আধার কার্ড দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, আপনার জয়েনিং হয়ে যাবে। আর জয়েনিং হওয়ার পরে আপনি সেখান থেকে 2000 টাকা যে প্রোডাক্ট নিলেন তার একটা টিভি হয়, ওখান থেকে আপনি একটা কমিশন পাবেন, যে কোনো দোকানদার দেয় না। আপনার অ্যাকাউন্টে সে টাকা চলে আসবে। আপনি যতবার প্রোডাক্ট কিনবেন আপনার ওখান থেকে একটা কমিশন আসবে। সাথে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের লিস্ট বানান, যেমন একটা বিয়ের লিস্ট বানাই, আমাদের পরিচিতির লিস্ট বানাই, সেরকম লিস্ট বানান। তাদেরকে স্বপ্নটা দেখান, তাদেরকে রোজগার করার রাস্তাটা দেখান। ওরাও আসবে ওখান থেকে, ওরাও যা কেনাকাটা করবে, ওখান থেকে আপনার ব্যবসা হবে। করতে করতে আপনিও হয়ে যাবেন। যেটা আমি বলছিলাম, প্রমোদ গোয়েঙ্কা বলেছিল আমাকে, তুই জোর যা, দো ইনসান কো জোর দে তো কरोड़पति बन जाएगा। সেদিনকে আমি বিশ্বাস করিনি।
সেদিনকে আমি বিশ্বাস করিনি, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে বন্ধু বলে সে বলেছিল ভুল কিছু বলেনি, সে বলেছিল ভুল কিছু বলেনি, সে বলেছিল বলে আজকে প্রথম ইনকাম আমার ছিল 951 টাকা। প্রথম ইনকাম আমার ছিল 951 টাকা। আর টোটাল ইনকাম যদি বলতে চাই তো হয় কম বেশি 6 কোটি টাকা আমি আসছেন থেকে পাবো। তো বন্ধু আপনারা বিশ্বাস করুন, বিশ্বাসে বিনয় বস্তু। যদি বিশ্বাস করেন, বিশ্বাসে এগিয়ে যাবেন। আর এমন একটা ব্যবসা যেখানে আপনাকে মিথ্যে কথা বলতে হয় না, চুরি করতে হয় না, ডাকাতি করতে হয় না, অভিশাপ নিতে হয় না, শুধু পাওয়া যায় ভালোবাসা, 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 পরিচিতি, সম্মান। এই ব্যবসা আপনাকে দেয়। আর আমি বেশি কিছু না চাইবো না করতে, বললে বলা অনেক কিছু আছে, হয়তো নিতে পারবেন না। তাই আমি দিদিদেরকে রিকোয়েস্ট করবো, দিদিরা আপনারা কি আজকে বিজনেস করতে চান? দিদি আপনারা কি করতে চান? যে দিদি আজকে ব্যবসা করতে চায়, যারা করতে চায়, যে দিদিরা বা বোনরা বা বৌদিরা আজকে বিজনেস করতে চায়, আমি চাইবো প্লিজ আপনারা স্টেজে আসুন। যারা যারা করতে চান প্লিজ। যারা যারা আসছে বিজনেস করতে চান, আপনারা করতে চান না দিদি? আসুন। আরে মানুষ স্টেজে আসার জন্য পাগল হয়ে যায়, আপনারা স্টেজে আসতে চান না? যারা যারা করতে চান স্টেজে আসুন প্লিজ। নিচে নেমে আসেন, এটা ভেঙে গেলে আপনার চোট পাবেন। একটু নিচে নেমে আসেন, কিছু কিছু নিচে নেমে আসেন, ভেঙে গেলে চোট পাবেন। আপনি নিচে একদম ফার্স্ট ক্লাস। এবার এবার কিছু কথা হবে। দিদি আসছেন থেকে বড় কিছু পেতে চান? পেতে চাই। আপনি পেতে চান? আমি অনেককে কিছু দিতে চাই। আচ্ছা দিদি, আপনি আপনাকে আপনার পরিচয় চাইলে কি বলা হয়? আমি আমার নাম বলবো, আমার বাড়ির কথা, তারপর আমি আর্সিএম বিজনেসে একজন। আপনি কি করেন? আমি কি বলেন? কি বলেন? হাউসওয়াইফ। ভুলো এই কথা বলবেন না। ভুলো আপনারা কান ধরুন আর বলুন, ভুলেও জীবনে আপনারা নিজেকে হাউসওয়াইফ বলবেন না। কারণ ধরুন, আমি বলছি কান ধরুন, ভালো কথা বলবো ধরুন। আরে আপনার ছোট ভাই ধরুন না ভাই, আপনারা বাড়ির হাউসওয়াইফ না, আপনারা হচ্ছে হোম মেকার। হোম মেকার আপনারা বাড়ি বানান। হ্যাঁ, নিজেকে কেন ছোট বানিয়ে গেছে? বলেন উই আর হোম মেকার। কোনটা ভালো লাগে? কোনটা ভালো লাগে? আজকে পরে কি বলবেন? কি বলবেন? কি বলবেন? হোম মেকার। একদম ভালো জিনিস বললাম না? ভালো লেগেছে? থ্যাংক ইউ। এবার আপনারা সবাই আজকের থেকে বড় কিছু হতে চান, কিন্তু প্রবলেম আছে, আপনার লজ্জা পান। লজ্জা পাওয়াটা ভাঙতে হবে। বড় কিছু হতে গেলে লজ্জা পেলে চলবে? লজ্জা পেলে চলবে না, বড় কিছু হতে যাবে। এবার আমরা দেখব আপনারা কত এক্সাইটেড। আপনারা মিউজিক করবেন, ডান্স করবেন, দরকারের নিচে নেমে ডান্স করবেন, আর দেখিয়ে দিন আপনারা ছেড়েছে কোনো অংশে কম না।
আজকে আপনারা দেখিয়ে দিলেন আপনারা কারো থেকে কম না। কারণ একটা পুরুষের সাকসেস হওয়ার পিছনে মহিলার হাত থাকে। Yes? আপনাদের হাত থাকে, আর আপনারা আজকে দেখিয়ে দেবেন, প্রুফ করে দেবেন ডান্সের মাধ্যমে যে আপনারা পুরুষের চেয়ে কোনো অংশে কম না। কিছু লোক নিচে নেমে আসুন, কারণ আমি নিচে নামছি। আচ্ছা, চেয়ারগুলো পিছনে সবাই, আপনারা চেয়ারগুলো সামনে বসে পড়েন, আপনারা ডিস্টার্ব করবেন না। এবার আপনারা বসে বলুন, দেখতে পারবে না। এবার এখানে মিউজিক চলবে, আমার দিদিরা, বোনরা, বৌদিরা ডান্স করে দেখাবে। Yes, 1, 2, 3। যারা ডান্স করবেন না কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। এটা ব্রহ্ম অস্ত্র, কিন্তু এই জন্য বলছি সবাইকে ডান্স করুন। এখানে চলে আসুন না, চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন।